আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এলএস লাভ অ্যান্ড স্যাড স্টোরিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এলএস লাভ অ্যান্ড স্যাড স্টোরি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 10 বছরের সম্পর্ক ভেঙে আজকে আমার ভালোবাসার মানুষটা অন্য কাউকে বিয়ে করতে চলেছে। আমার চোখের সামনে অন্য মেয়েকে বিয়ে করছে আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এছাড়া কী বা করতে পারি? মেয়ে দেখতে গেল, আমাকে সাথে নিয়ে গেল। গায়ে হলুদেও আমি তার হাতে মেহেদি পরালাম, হলুদ মেখে দিলাম, কিন্তু বুকের ভেতরটা বারবার দুমড়ে মুচড়ে যেতে লাগলো। কি জন্য আমার সাথে বেইমানি করলো তার সঠিক কারণটা যদি আমি জানতাম হয়তো অনেক ভালো হতো, কিন্তু সেটা জানার উপায় নেই। আমাকে শুধু বলেছিল, আমাকে ক্ষমা করে দিস মালিহা, আমি অনুরমাকে অনেক ভালোবেসে ফেলেছি আর তাকেই বিয়ে করতে চাই। ওকে রেখে যদি তোকে বিয়ে করি তাহলে তোর সাথে কখনো সুখী হতে পারবো না, কারণ তোর প্রতি আমার সেই ভালোবাসাটা কখনো আসেনি যতটা না আমার অনুরমার প্রতি এসেছে। মনে মনে বেশ হাসলাম। আমাকে 10 বছরেও ভালোবাসতে পারেনি আর আজকে নাকি অন্য একটা মেয়েকে 1 মাসেই ভালোবেসে ফেলেছে। কিন্তু আমাকে ভালোবাসতে পারেনি, তাহলে 10টা বছর কিভাবে পার করলো? হায় রে বেঈমান, কতটা নিচে নামলে এমন বলতে পারে জানি না। আমাদের ভালোবাসাটা শুরু হয়েছিল 10 বছর আগে। তখন আমি ক্লাস 9-এ পড়ি। ভালোবাসা শব্দটা মানেই যখন বুঝতাম না তখনই তাকে ভালোবেসেছিলাম। ভালোবাসা কি বুঝে ওঠার আগেই তাকে ভালোবাসার বন্ধনে জড়িয়েছিলাম। অরণ্য মানে আমার ভালোবাসা বলবো নাকি প্রাক্তন বলবো বুঝতে পারছি না। কোন শব্দটা উপযুক্ত হবে বললে সেটা আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারছি না। যাই হোক, তাকে আমি মন উজাড় করে ভালোবাসি, তাই ভালোবাসা শব্দটাই না হয় ব্যবহার করলাম। অরণ্যের সাথে ভালোবাসা শুরু হয়েছিল আমি যখন 9ম শ্রেণীতে পড়ি, আর অরণ্য তখন 10ম শ্রেণীতে পড়তো। অরণ্য আমার চাচাতো ভাই। ছোটবেলা থেকেই একই বাড়িতে বড় হয়েছি, একসাথে কত খেলেছি হিসাব নেই। সেদিন আকাশে বৃষ্টি হচ্ছিল, তাই বৃষ্টিতে ভিজতেছিলাম। তখন অরণ্য আমার কাছে আসলো। আমার কাছে এসে গালে একটা কষিয়ে থাপ্পড় দিয়ে বলল, এইভাবে বৃষ্টিতে ভিজছিস কেন? মানুষকে শরীর দেখানোর খুব ইচ্ছা জাগছে তাই না? যা ঘরে যা। সেদিন অরণ্যের প্রতি খুব রাগ হয়েছিল। রেগে মেগে ঘরে এসে কাপড় পাল্টে নিলাম। গালের চরটা ভালোই কষিয়ে দিয়েছিল, একটু ব্যথাও লাগছিল, কারণ আমি গালে চর একদম সহ্য করতে পারি না। কেন জানি না অরণ্যের প্রতি খুব অভিমান জন্মালো। অভিমানের হালকা বৃষ্টি ফোঁটা চোখের কোণে জমলো। চুপ হয়ে বিছানার পাশে মন খারাপ করে বসে রইলাম। মা আমার রুমে এসে আমাকে এইভাবে বসে থাকতে দেখে বলল, কিরে, এভাবে গাল ফুলিয়ে বসে আছিস কেন? কি হয়েছে তোর? খাবি না? তখন মাকে গাল ভার করে একগুচ্ছ নালিশ দিলাম অরণ্যের নামে। বললাম, জানো মা, অরণ্য আমাকে গালে চর দিয়েছে। জানো কত জোরে চরটা দিয়েছে? গালটা এখনো ব্যথা করছে। কতটা শয়তান, আমার গায়ে হাত তুলেছে। আমি তাকে কি করেছিলাম? এইভাবে আমাকে মারলো কেন? তুমি কি তাকে কিছু বলবে না? আমি জেঠির কাছে বিচার দিব কিনা বলো। তা মেরেছে কি জন্য শুনি? আমি সাদা জামাটা পরে বৃষ্টিতে ভিজছিলাম। তখন নাকি সাদা জামাটা ভিজে আমার শরীর দেখা যাচ্ছিল, এই জন্য আমাকে মেরেছে। আমি কি কাপড় ছাড়া ছিলাম নাকি বলো? এমন কেন করলো আমার সাথে? গালে এখনো ব্যথা করতেছে। এত জোরে চর কেউ কাউকে মারে বলো? মা আমার কথা শুনে আমার দিকে রাগ করে তাকিয়ে বলল, ভালো করেছে মেরেছে। এত বড় হয়েছিস এখনো জানিস না কিভাবে চলতে হয়? সাদা কাপড় পরে বৃষ্টিতে ভিজলে তো শরীর দেখা যাবে। এখনো আক্কেল হলো না তোর? কোথায় কি করতে হয় এখনো শিখতে পারলি না? ঠিকই করেছে, তোকে আরো 2টা চর বেশি দেওয়া উচিত ছিল। এ বলে মা চলে গেল। মায়ের কথা শুনে বেশ মন খারাপ হলো। মনে মনে ভাবলাম, মাও অরণ্যকে সাপোর্ট করলো, আমাকে বকে গেল। এইসব ভেবে মনটা আরো খারাপ হয়ে গেল। মনটা খারাপ করে বিছানার কোণে বসে কাঁদতেছিলাম। এমন সময় খেয়াল করলাম আমার সামনে একটা চকলেট কেউ এনে ঘোরাচ্ছে। আমি চকলেটের দিকে তাকিয়ে পাশে তাকাতেই দেখলাম অরণ্য। অরণ্যকে দেখে বললাম, এইখানে এসেছিস কেন? আমার ঘর থেকে বের হয়ে যা। আমাকে চর মারার সময় হুঁশ ছিল না, এখন আবার চকলেট নিয়ে এসেছিস? তোর সাথে কোনো কথা নেই, তুই বের হ বলছি। তখন অরণ্য আমার রাগটা দেখে আমার বাহু দুটো ধরে চোখের জল মুছতে মুছতে বলল, কিরে, এভাবে গাল ফুলিয়ে বসে আছিস কেন? কি হয়েছে তোর? খাবি না? বোকা মেয়ে, আমি কি তোরে এমনি এমনি মেরেছি নাকি? বড় হয়েছিস এখন তো একটু কিভাবে চলতে হয় শিখবি। জামাটা ভিজে বিশ্রী দেখা যাচ্ছিল তাই মেরেছিলাম, কষ্ট পাস না। এ ধর চকলেটটা খা, আর এই দেখ
আমি কান ধরে উঠবস করছি তোকে মারার জন্য, আমাকে মাফ করে দে। অরণ্যের কান ধরে উদ্বস দেখে আমি হেসে লুটোপুটি খেয়ে বললাম, আর কান ধরতে হবে না, ঠিক আছে এখন। এ বলে অরণ্যের হাত থেকে চকলেটটা নিলাম। তখন অরণ্য আমার হাতে একটা চিরকুট দিয়ে দৌড়ে চলে গেল। আমি তখন বুঝতে পারছিলাম না অরণ্য কেন এমন করছে। কিছুটা আশ্চর্য হয়েছিলাম অরণ্যের এমন ব্যবহারে। আশ্চর্য হয়ে চিঠিটা খুললাম। খুলে দেখলাম এটা একটা প্রেমপত্র ছিল। চিঠিতে লেখা ছিল, মালিহা, তোরে প্রচণ্ড ভালোবাসি। তুই কি আমাকে ভালোবাসিস? ভালোবাসলে চিঠির অপর পৃষ্ঠায় লিখে দিস। তখন তো এত কিছু বুঝতাম না। কেউ ভালোবাসার কথা বললেই রেগে যেতাম। সরাসরি চিঠিটা নিয়ে জেঠিকে দেখালাম। জেঠি তো চিঠিটা পেয়ে অরণ্যকে দিল বেধরম মার। আমার মা জেঠিকে বলল, আরে এরা কি আর এসব ভালোবাসার মানে বুঝেনি কি? বিটিভিতে সিনেমা দেখে অনুকরণ করার চেষ্টা করেছে, শুধু শুধু মেরো না। মায়ের এমন কথা শুনে জেঠিমা মার বন্ধ করলো। সেদিন ভালোই মেরেছিল অরণ্যকে। সন্ধ্যায় অরণ্যের জ্বর চলে এসেছিল। কেন জানি না একটা অসম্ভব টান কাজ করছিল অরণ্যের প্রতি। সন্ধ্যাবেলায় পা টিপে টিপে অরণ্যের রুমে চলে গেলাম। খেয়াল করলাম অরণ্য জ্বরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি অরণ্যের পাশে যেতেই অরণ্য মুখ ভার করে বলে উঠল, তোকে একটা চর খাইয়েছিলাম, তাই বলে এতগুলো মাইর খাওয়াবি? যা এখান থেকে। এখানে এসেছিস কেন? এখন আর দরদ দেখাতে হবে না। অরণ্যকে এইভাবে দেখে বেশ মায়া লাগছিল। যেহেতু দুইজনেরই বয়স অনেক কম, তাই চাচাতো ভাই বোন ছিলাম। তাই প্রপোজের ব্যাপারটা কেউ এত বড় করে দেখিনি। তাই অরণ্যের কাছে আসতেও আমার এত বাধা আসেনি। অরণ্যের গায়ে হাত দিয়ে দেখলাম জ্বরে অরণ্যের গা পুড়ে যাচ্ছে। আমি অরণ্যের কথায় পাত্তা না দিয়ে একটা মগে পানি এনে অরণ্যের মাথায় জল পড়তে দিতে দিতে বললাম, আসলেই তুই একটা গরু। তুই কি নিজেকে রাজ্জাক আর আমাকে সাবানা ভাবিস নাকি? এভাবে অনুকরণ করে আমাকে প্রেমের প্রস্তাব দেওয়ার কি দরকার ছিল শুনি? এই জন্যই আমি রেগে গিয়ে জেঠিকে দেখিয়েছিলাম। আমি কি জানতাম জেঠি তোকে এইভাবে মারবে আর তোর জ্বর চলে আসবে? জানলে তো আর জেঠিকে বলতাম না। অরণ্য জর্জর গলায় বলল, তোকে কে বলেছে আমি সাবানা আর রাজ্জাককে অনুকরণ করেছি? আমি মাথায় জলপট্টিটা চাপতে চাপতে বললাম, কেন? আমার মা যে তোর মাকে বলেছে শুনিসনি? তোর মা ভুল বলেছে। চাচির যা মনে এসেছে তাই বলেছে। আমি কাউকে অনুকরণ করিনি। সত্যি আমি তোকে ভালোবাসি। ভালোবাসার কথাটা আবার শুনে রেগে গেলাম। জলপট্টিটা কপাল থেকে সরিয়ে বললাম, তোর আরও মায়ের খাওয়াই উচিত। মর তুই। তোর কাছে আসাটাই আমার ভুল হয়েছে। থুর ছাই, কেন যে আসতে গেলাম, অসহ্য। এ বলে আমি আমার রুমে চলে আসলাম। চলে আসার পরও কেন জানি না অরণ্যকে অনেক মিস করতে লাগলাম। কেন জানি না মনে হতে লাগলো অরণ্যের জ্বরে কিছু হয়ে গেলে তো আমার কষ্ট লাগবে। আমি তো অরণ্যকে ছাড়া থাকতে পারবো না। অরণ্যের কিছু হলে আমাকে কে চকলেট খাওয়াবে? এইসব ভেবে কষ্ট পেতে লাগলাম। তাই আবার অরণ্যের রুমে গেলাম। অরণ্য জ্বর জ্বর চোখে হালকা চোখ মেলে বলল, কি রে, আবার এসেছিস কেন? তোকে বারবার কে আসতে বলেছে? ঘরে মন টিকছে না। তোর কিছু হলে তো আমার কষ্ট হবে অনেক, তাই এসেছি। অরণ্য হেসে বলল, তুই তো আমাকে ভালোবাসিস না, তাহলে আমি মরে গেলেও তোর কিছু যায় আসবে না। যা, ঘরে গিয়ে ঘুমা। শুধু শুধু পেঁচাল পারতে আসবি না। আমি অরণ্যের পাশে বসে বললাম, তুই মরে গেলে সত্যি অনেক কষ্ট পাবো। তুই মরে গেলে কে চকলেট খাওয়াবে বল? তার মানে তুই আমাকে ভালোবাসিস? আমি হালকা লজ্জা পাচ্ছিলাম। তখন তো বয়সটা কাঁচা ছিল, এত শত বুঝতাম না। লজ্জায় হালকা লাল হয়ে বললাম, এইটাকে যদি ভালোবাসা বলে তাহলে তোকে ভালোবাসি। এবার খুশি? আমাকে আগে বুঝিয়ে বললেই হতো। আমি কি আর ভালোবাসার মানে বুঝি নাকি? বুঝলে শুধু শুধু তোকে মার খাওয়াতাম না। সেখান থেকেই আমাদের ভালোবাসার শুরু। সব ভালোবাসায় সম্বোধন আপনি থেকে তুমিতে আসলেও আমাদের ভালোবাসার সম্বোধনটা তুইই ছিল, তুমিতে আর আসেনি। পিঠাপিঠি হওয়ার দরুন সব সময় একে অপরের সাথে লেগে থাকতাম। কলেজ পাশ করে দুজনেই ঢাকায় ভর্তি হই। অরণ্য এক ক্লাস উপরে পড়লেও 1 বছর গ্যাপ দিয়ে আমার সাথেই ভর্তি হয়। আমাদের মাঝে ভালোবাসার কমতি ছিল না। একে অপরকে মন উজাড় করে ভালোবেসেছি। এই তো কয়েকদিনের মধ্যেই বিয়ে হওয়ার কথা ছিল। বাড়িতেও সবাই আমাদের মোটামুটি সবকিছু ঠিকই যাচ্ছিল। কিন্তু হঠাৎ কি যে হয়ে গেল জানি না। অরণ্য কেন এভাবে বদলে গেল বুঝতে পারিনি। মাত্র 1 মাসের পরিচয়ে আমাকে ভুলে একটা মেয়েকে এত ভালোবেসে ফেললো। হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। যেদিন পাত্রী দেখতে গিয়েছিলাম সেদিনও আরো হতাশ হয়েছিলাম,
কারণ পাত্রী যদি আমার থেকে অনেক সুন্দরী হতো তাহলে হয়তো মেনে নিতে এত কষ্ট লাগতো না। কিন্তু পাত্রী ছিল মোটামুটি সুন্দরী, তবে পাত্রীর একটা বিশেষ দিক ছিল, পাত্রীর মাথার চুল ছিল পা সমান লম্বা। মনে মনে ভাবলাম হয়তো এর জন্যই অরণ্য অনুরমাকে এত ভালোবেসে ফেলেছে। আমার তো চুল এত লম্বা না। আমার পাশে থাকা আমার আরেক চাচাতো বোন তীরা আমার হাতে চিমটি কেটে বলল, অরণ্য ভাইয়া তোরে রেখে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছে কেন? তোদের মধ্যে কি সব শেষ? আমি তীরাকে চেপে ধরে বললাম, এখন আর এসব বলিস না, এসব বলার সময় এখন না। আর আমাদের মাঝে সব শেষ, এটা নিয়ে আর বাড়াবাড়ি করিস না। মেয়ে দেখা শেষে আমার ভালোবাসার মানুষটা আমার সামনেই মেয়েটাকে আংটি পরালো। আমি শুধু বসে বসে দেখলাম। আমি চাইলে ঝামেলা করতে পারতাম, কিন্তু আমার আত্মসম্মানে লাগলো। কিছুদিনের মধ্যে গায়ে হলুদ হলো। আমি সেজে গুজিয়ে নিজ হাতে অরণ্যকে মেহেদি পরিয়ে দিলাম। হাসি মুখে সব কাজ করলাম। কেউ আমার মনের ব্যথা বুঝতেই পারল না। আর আজকে অরণ্যের বিয়ে, খুব কষ্ট হচ্ছে। বারবার অরণ্যকে গিয়ে বলতে মন চাচ্ছে, তুই বিয়েটা করিস না, আমার যে তোকে ছাড়া থাকতে খুব কষ্ট হবে। কিন্তু অরণ্য তো বলেই দিয়েছে সে আমাকে 10 বছরেও এতটা ভালোবাসতে পারেনি যতটা অনুরমাকে বেসেছে। অরণ্যের চাকরি হয়েছে 2 মাস হবে। 2 মাস আগেও অরণ্যের নতুন চাকরি হয়েছে বলে অনেক খুশি হয়েছিলাম এটা ভেবে যে আমাদের বিয়েতে আর কোনো বাধা থাকবে না। কিন্তু এই চাকরিটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। পোস্টিং হয়েছিল এক অজপাড়াতে, আর সেখানে মেয়েটার সাথে পরিচয় হয় 1 মাস হয়েছে। আর বাড়িতে এসে অনুরমার কথা বলে। চাচিরা আমার ব্যাপারটা মোটামুটি জানলেও ভালো করে জানতো না। সবাই ভেবে নিয়েছে হয়তো এতদিন আমাদের মাঝে গভীর বন্ধুত্ব ছিল, তাই কেউ এই বিয়েতে অমত করেনি। তবে আমি শুধু জানি আমার আর অরণ্যের মাঝে কি হয়েছিল। একটু পরে অরণ্য অনুরমাকে বিয়ে করতে যাবে, আর আমি শুধু চেয়ে দেখব। ভেতরটা দুমড়ে মুচড়ে যাবে, কিন্তু উপরে একটা হাসি দিয়ে সব আড়াল করে রাখবো। এর আগে আমার কত বিয়ের প্রস্তাব এসেছে, বিয়ে করিনি। কত ভালো ঘর এসেছে, অরণ্য আর আমি মিলে ভেঙে দিয়েছি। আর আজকে সেই অরণ্যই আমাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করছে। গোসল করে চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে ভাবতে লাগলাম, অরণ্য কি সত্যিই মেয়েটার চুলগুলো দেখে প্রেমে পড়ে গিয়েছে, নাকি অরণ্য কখনো আমাকে ভালোই বাসতে পারেনি। এইসব ভেবেই নিজের আবেগটা সামলাতে পারলাম না। চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। এমন সময় মনে হলো কেউ একজন আমার পিঠে হাত দিল। পেছন ফিরে দেখলাম মা পিছনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, কি রে মালিহা, এভাবে রুম অন্ধকার করে আয়নার সামনে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে তোর? এত চুপচাপ হয়ে আছিস যে? আমি মায়ের আওয়াজ পেয়েই চোখের জলটা আড়াল করে মাকে বললাম, ও কিছু না মা, এমনি দাঁড়িয়ে আছি। আর অন্ধকার কোথায়, ডিম লাইট তো জ্বালানো আছে। তোর যে কখন কি হয় বুঝি না। এই এখন এক কথা বলিস, কিছুক্ষণ পর আবার আরেক কথা বলিস। আমি গেলাম, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, বরযাত্রী হয়ে যেতে হবে তো। এ বলে মা বেরোতে নিলেই দরজার সামনে মায়ের সাথে তীরার দেখা হয়। তীরাকে দেখে মা বলে উঠল, তুইও এখনো তৈরি হসনি? তুই আর মালিহা কখন তৈরি হবি শুনি? তোদের বলে আর পারি না, সব কাজে শুধু ঝামেলা করিস। এই তো কাকিমা শাড়ি নিয়ে এসেছি, এক্ষুনি পরে দুজন তৈরি হয়ে নিব, তুমি চিন্তা করো না। একটু তাড়াতাড়ি তৈরি হ, যাওয়ার সময় তো হয়ে যাচ্ছে। আর বউয়ের বাসাটাও তো সেই আসপাড়া গায়ে। এ বলে মা বের হয়ে গেল, আর তীরা রুমে প্রবেশ করলো। রুমে ঢুকেই তীরা দরজা লাগিয়ে দিয়ে লাইটটা জ্বালালো। আমার চোখের পাতা ফোলা ভাবটা তীরার চোখে পড়ে গেল। তীরা আমার চোখের ফোলা ভাবটা দেখে বলল, কি রে মালিহা, অরণ্যের জন্য কষ্ট হচ্ছে বুঝি? তোদের কি থেকে কি হয়ে গেল বুঝলাম না। হঠাৎ এমন হয়ে যাবে বিষয়টা বুঝতে পারিনি। বেশ এলোমেলো লাগছে বিষয়টা। অরণ্য তোর জন্য পাগল ছিল, এভাবে 1 মাসে পাল্টে গেল কেন মাথায় আসে না। তার উপর মেয়েটার যোগ্যতা তোর থেকে বেশি হলে মানা যেত, দুজনেই তো সমসাময়িক। এতটা অন্যায় করতে কি অরণ্যের বাঁধল না? তুই তো চাইলে বিয়েটা আটকে দিতে পারিস, কেন আটকালি না? তীরার কথা শুনে আমার কষ্টের আকাশটা আরও কেঁপে গেল। চোখের জলটা আপনা আপনি পড়তে লাগলো। আমাকে কাঁদতে দেখে তীরা আবার বলে উঠল, মালিহা, এমন না কেঁদে বিয়েটা ভেঙে দে। আর বেইমানের জন্য এত কষ্ট পেয়ে কি হবে? দেখিস ওরা কখনো সুখী হবে না। আমি তীরার মুখটা আটকে দিয়ে বললাম, অভিশাপ দিস না রে। আমি চাই ও সুখে থাকুক, ভালো থাকুক, কারণ আমি যে ওরে বড্ড বেশি ভালোবাসি রে। ওর কষ্ট সহ্য করতে পারবো না।
এটা বলার পরপরই তীরা আমাকে বলে উঠল, তুই অরণ্যকে ছাড়া থাকতে পারবি? একই বাড়িতে থাকবি, এসব দেখে নিজেকে সামলাতে পারবি? পারবি কষ্ট সহ্য করতে? পারবি মেনে নিতে অরণ্য আর তোর নেই এই বিষয়টা? এবার তীরার কথা শুনে আমার কষ্টটা আরও দ্বিগুণ বেড়ে গেল। সত্যিই কি আমি পারবো অরণ্যকে ছাড়া থাকতে? সত্যিই কি আমি পারবো ওকে অন্য মেয়ের সাথে মেনে নিতে? নিজেকে নিজে প্রশ্ন করেই হু হু করে কেঁদে উঠে তীরাকে জড়িয়ে ধরে বললাম, আমার সাথে এমন কেন হলো বলতো? আমি কি ক্ষতি করেছিলাম? কি অন্যায় ছিল আমার? আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছিল, তবুও অন্য কোনো ছেলেকে বিয়ে করিনি। অরণ্যের চাকরির জন্য অপেক্ষা করছিলাম, একটার পর একটা বিয়ে ভেঙেছি শুধু অরণ্যকে বিয়ে করব বলে। আমাকে অরণ্য এত কষ্ট কেন দিল বলতো? আমার যে ওকে ছাড়া থাকতে অনেক কষ্ট হবে, সেটা কি ও বোঝে না? 1 মাসেই একটা মেয়েকে আমার থেকে বেশি ভালো লেগে গেল। কেন এমন করলো আমার সাথে? আমি তো সহ্য করতে পারছি না। বারবার মনে হচ্ছে বিয়েটা ভেঙে দেই, কিন্তু বিয়েটা ভেঙে দিলেই বা কি হবে? অরণ্য তো বলেই দিয়েছে যে আমাকে আর ভালোবাসে না। কি করব বল? তীরা আমার জড়িয়ে ধরে বলল, কষ্ট পাস না, আল্লাহ যা করেন ভালোর জন্য। এত কষ্ট পেয়ে কি হবে বল? শক্ত কর নিজেকে। তোর অবস্থাটা আমি বুঝি, কিন্তু কষ্ট পেয়ে নিজেকে নিঃশেষ করে দিলে তো চলবে না। আমি কোনো কথাই বলতে পারছিলাম না কান্নার চোটে। মনে হচ্ছিল জমানো সব চোখের পানি ঝর্ণার ধারায় বেরিয়ে চলছে। তীরাকে ধরে শুধু কাঁদতে লাগলাম। চাপা কষ্ট যেন হালকা হয়, তাই কান্না থামানোরও কোনো চেষ্টা করলাম না। ঠিক এই মুহূর্তে লক্ষ্য করলাম দরজায় কেউ নক করলো, তাই নিজের চোখের পানিটা মুছে কান্না থামিয়ে ফেললাম। একদম স্বাভাবিক হয়ে তীরাকে বললাম, তীরা যা, তুই গিয়ে দরজাটা খোল, আমি ওয়াশরুম থেকে মুখ ধুয়ে আসি। না হয় কেউ কাঁদতে দেখলে ব্যাপারটা আর চোখে দেখবে। আচ্ছা যা তুই, আমি দরজা খুলে এদিকে সামাল দিচ্ছি, তুই ভালো করে মুখ ধুয়ে আয়। আমি তীরার কথা শুনে ওয়াশরুমে যেতে নিলে তীরা আমাকে পিছু ডাক দিয়ে বলল, মালিহা, হ্যাঁ তীরা, কিছু বলবি? সাবধানে যাস, আর মন খারাপ করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তীরাকে চোখ দিয়ে ইশারা করে বললাম, চিন্তা করিস না, আমি ঠিক আছি। এ বলে ওয়াশরুমে চলে গেলাম। খানিকক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে চমকে গেলাম, কারণ খেয়াল করলাম অরণ্য খাটের কোণে বসে আছে। অরণ্যকে দেখে খুব করে বলতে ইচ্ছে হচ্ছে যে তুমি আমাকে এভাবে কষ্ট দিও না, চলো আমরা বিয়ে করে নেই। কিন্তু কথাটা মনে ঘুরপাক খেলেও মুখ দিয়ে বের হচ্ছিল না, তাই একটু চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমাকে এইভাবে চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অরণ্য বলল, কি রে, চুপ হয়ে দাঁড়িয়ে আছিস যে? এখনো কি আমার উপর রেগে আছিস? আমি গলাটা ভারী করে বললাম, আমার রুমে এসেছিস কেন? আর তীরা কোথায়? তীরাকে কোথায় পাঠিয়েছিস? তোর সাথে একটু কথা আছে, তাই তীরাকে বলেছি একটু বাইরে যেতে। কিন্তু আমার তো তোর সাথে কোনো কথা নেই, তুই রুম থেকে বের হয়ে যা। আমার উপর মনে হয় অনেক রেগে আছিস। তোর উপর কেন রাগ করব? তোর সাথে কি আমার রাগ অভিমানের সম্পর্ক নাকি? কোন অধিকারে তোর উপর রাগ করব? ইদানিং দেখা যাচ্ছে অনেক বড় বড় কথা বলতে শিখে গেছিস, মুখে তো বড় বড় কথার খই ফুটছে। দেখ অরণ্য, তুই বের হ, তোর প্যাচাল এখন ভালো লাগছে না। একটু পর তোর বিয়ে, যা তৈরি হয়ে নে। এখানে খামোখা প্যাচাল কেন পারতে এসেছিস? এত প্যাচাল পারিস না, রাগ লাগছে খুব। হয়তো রাগ তুলবি না। আরে আরে, তুই এত রেগে যাচ্ছিস কেন? আর ঘর থেকেই বা এইভাবে বিদায় করে দিচ্ছিস কেন? তুই ঘর থেকে বের হবি নাকি আমি হব সেটা বল। কথাটা তো বলতে দে। কোনো কথা বলতে হবে না, তুই থাক, আমি গেলাম তীরাকে ডাকতে। এ বলে বের হতে নিতেই অরণ্য আমাকে হাতটা ধরে টান দিয়ে বলল, কথাগুলো শুনে যা। অরণ্য আমার হাতটা টান দিতেই আমার রাগটা মাথায় চড়ে গেল। রাগী কণ্ঠে অরণ্যকে বললাম, হাতটা ছাড় বলছি। তোকে কে অধিকার দিয়েছে আমার হাতটা ধরতে? হাত ছাড় বলছি। তোর হাত কত ধরেছি, আর আজকে তুই অধিকারের প্রশ্ন তুলছিস? শোন মালিহা, অনুরমাকে কেন বিয়ে করছি তোকে তো বলেই দিয়েছি। তোকে মনে হয় আমি এই 10টা বছর প্রিয় বন্ধুর মতো ভালোবেসেছি। অনুরমাকে দেখলেই কেন জানি না আমার মনে অদ্ভুত ভালোবাসার শিহরণ জাগে। আমি জানি তোর সাথে যা করেছি অন্যায় করেছি, কিন্তু একটা সময় পর মনে হলো তোকে আমি সব সময় প্রিয় বন্ধুর মতো ভালোবেসেছি। তোর প্রতি ওই রকম অনুভূতি কখনো আসেনি যেটা অনুরমার প্রতি এসেছে। কেন জানি না মেয়েটাকে দেখে অদ্ভুত মায়ায় পড়ে গিয়েছি। তোকে বিয়ে করলে হয়তো তোকে আমি সুখী করতে পারতাম না। আমার মন পড়ে থাকতো অনুরমার কাছে।
আর আমার দেহ পড়ে থাকতো তোর কাছে। এই সংসার কখনো সুন্দর হতো না। তুই মন খারাপ করিস না, আমাকে বোঝার চেষ্টা কর, আমাকে ভুল বুঝিস না। আমার বিয়ের পর একটা বিয়ে করে নিস। অরণ্যের কথাগুলো শুনে শরীরটা রাগে গিজগিজ করতে লাগলো। মনে হচ্ছে এখনই হাতটা ছাড়িয়ে গালে একটা কষিয়ে চড় দিয়ে দেই, কিন্তু তা আর করলাম না। তুই মনে হয় আমাকে ভুল বুঝতেছিস। আমি কি বুঝতেছি সেটা না হয় আমাকেই বুঝতে দে। হয়তো প্যান প্যান করতে আসবি না। তুই আমার ভালো বন্ধু, বন্ধুর মতো থাক। বেশি কিছু করার অধিকার দেখাবি না। যা এবার সেজেগুজে তৈরি হ, আমাকেও সাজতে হবে, তৈরি হতে হবে। অরণ্য আর কিচ্ছু বলার সাহস পেল না, রুম থেকে বের হয়ে গেল। অরণ্যের কথা শুনে ভেতরে হালকা ব্যথা হলো আর মুখে একটা অসহ্যকর হাসি আসলো। আমাকে নাকি সে বন্ধুর মতো ভালোবেসেছে, আর সেটা সে 10 বছর পর বুঝতে পেরেছে। হায় রে বেঈমান, কতটা নিকৃষ্ট হলে এমন কথা বলতে পারে। একা একাই দাঁড়িয়ে হাসছিলাম। ঠিক এ মুহূর্তে তীরা এসে বলল, কিরে মালিহা, একা একা হাসছিস কেন? অরণ্য কেন এসেছিল রে? কি বলে গেল? আমি হাসতে হাসতে বললাম, আমাকে এতদিন বন্ধুর মতো ভালোবেসেছে আর আমি যেন তাকে ক্ষমা করে দেই। তীরা আমার হাসি মাখা মুখ দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তুই পাগলের মতো হাসছিস কেন? কেন, কাঁদার দরকার ছিল নাকি? তীরা আমার এমন জবাবে কিছুটা ইতস্তত হয়ে বলল, ঠিক তা বলিনি। যাই হোক, তৈরি হবি না? হব না মানে? তাড়াতাড়ি তৈরি হতে হবে। নিজের ভালোবাসার মানুষের বিয়ে খাওয়ার ভাগ্য কয়জনের হয়? আমার হয়েছে, আমি কি সে সুযোগ ছেড়ে দিব নাকি? অবশ্যই তৈরি হব এখন। তুইও শাড়ি পরে নে। তীরা আমার এরকম এলোমেলো কথা শুনে বলল, মালিহা, আর একটু কেঁদে নে, হালকা লাগবে। মনে হয় তোর কান্নাটা শুকিয়ে ইতিমধ্যে পাথর হয়ে গিয়েছে, তাই এমন করছিস। তীরার কথা শুনে একটু কাঁদতে নিতে চাইলেও পারলাম না। বুকের মধ্যে কান্নাটা আটকে গেল। আটকে গিয়ে একটা ব্যথার অনুভব হলো, কিন্তু অনেকবার চেষ্টা করেও কান্নাটা বৃষ্টি হয়ে নামাতে পারলাম না। তাই কয়েকবার ব্যর্থ চেষ্টার পর এক রাশ হেসে তীরাকে বললাম, আরে শাড়িটা দে তো এখান থেকে, সাজতে হবে তো আমাকে। তীরার কোনো কথা বাড়ালো না, শাড়িটা আমার হাতে দিয়ে বলল, তুই কি লাল বেনারসি পরবি নাকি? এ শাড়ি বের করেছিস কেন? আমি শাড়িটা হাতে নিয়ে তীরাকে বললাম, জীবনে তো বউ সাজতে পারবে না, তাই নিজের ভালোবাসার মানুষের বিয়েতে না হয় বউ সাজলাম, এতেই আমার শখটা মিটবে রে। এত কথা বলিস না তো, আমি শাড়িটা পরতেছি, তুইও পরে নে। অতপর আমি লাল শাড়িটা পরলাম। লাল শাড়িটা পরার পর কেন যেন নিজেকে বউ বউ লাগছে। বয়সটাও ভালোই মানিয়েছে আমার। 28-এর কোঠায় গিয়ে পড়ল। আমার সাথে সবার বিয়ে হয়ে বাচ্চাও হয়ে গিয়েছে, আর এদিকে আমি এখনো অবিবাহিত। এসব ভাবতে ভাবতে ঠোঁটে কড়া কড়া লাল লিপস্টিক দিলাম, সুন্দর করে বউয়ের মতো করে সাজলাম। সাজ শেষ করে বাইরে বের হয়েই মা বলে উঠল, তোকে তো লাল টুকটুকুই পরি লাগছে। অরণ্য আর তুই পিটাপিটি ছিলি, তার উপর অরণ্য ছেলে মানুষ। অরণ্যর বিয়ে হয়ে যাচ্ছে, তোর এখনো বিয়ে হলো না। কত ভালো ভালো পাত্র এসেছে, কেন জানি না তারা প্রথম দিকে বিয়ে করতে রাজি হলেও পরে হয়নি। না হয় কবেই তোর বিয়ে হয়ে যেত। থাক না এসব কথা। মেয়ে বড় হলে যে বাবা মায়ের কত চিন্তা হয়, তুই মা না হলে বুঝবি না। এসব বলতে বলতে মা চলে গেল। আমি মনে মনে হাসতে হাসতে বললাম, রাজি হবে কি করে? সব পাত্র তো আমি আর অরণ্য মিলে তাড়িয়ে দিতাম। পাশ থেকে জেঠি বলে উঠল, তোরে তো বউ লাগছে রে। অরণ্যের পাশে তোকে মানাতো। মনে মনে চেয়েছিলাম তুই আমার ছেলের বউ হ, কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছে অনেক ভিন্ন ছিল, তাই হলো না। তোদের এত মিল দেখে তো আমি ভেবেই নিয়েছিলাম তোদের মধ্যে কিছু আছে, কিন্তু পরে জানতে পারলাম তোরা ভালো বন্ধু। আয় মা, একটা চুমু এঁকে দিই, অনেক ভালো বর পাবে। জেঠি আমার কপালে একটা চুমু দিল, তারপর নিজের চোখের কাজল থেকে একটু কাজল নিয়ে আমার ঘাড়ে একটা ফোঁটা দিয়ে দিল, নজর যেন না লাগে। আমি শুধু জেঠি যাওয়ার পর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললাম। কিছুক্ষণের মধ্যে খেয়াল করলাম অরণ্য বর সেজে ঘর থেকে বের হয়েছে। অরণ্যকে দেখতে রূপকথা রাজপুত্রের মতোই লাগছে। আমার ভালোবাসার অরণ্য আজ রূপকথা রাজপুত্র সেজে অন্য কারো হয়ে যাচ্ছে। ভাবতেই গাটা শিউরে উঠল। ইস, সময়টা যদি পাল্টে যেত। অরণ্য যদি টকবক করে ঘোড়ায় চড়ে আমার কাছে এসে যদি আমাকে বলতো, এসব মিথ্যা, আমি তো অনুরমাকে না তোকেই ভালোবাসি। কিন্তু না, সেটা আর সম্ভব না। সেটা আমার কল্পনা হয়েই আজীবন ব্যথা দিবে।
পুনরায় দীর্ঘশ্বাস ফেলে অরণ্যর দিকে তাকালাম। খেয়াল করলাম অরণ্য আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই প্রথম সে আমাকে দেখতেছে। তার চাহনিতে কেন জানি আমি ভালোবাসা আর মায়া খুঁজে পাচ্ছিলাম। তার চাহনি দেখে মোটেও মনে হচ্ছে না অরণ্য অন্য কোনো মেয়েকে ভালোবাসে। তার চাহনি দেখে মনে হচ্ছে অরণ্য শুধু আমাকে ভালোবাসে। আমি কেন জানি অরণ্যের চোখে ভালোবাসার আশার প্রদীপটা দেখতে পাচ্ছিলাম। কিন্তু জেঠির কথায় আমার হুঁশ ফিরল। মনে হলো আমার অরণ্য সত্যিই আমার নেই। জেঠি বলল, কিরে মালিয়া, কি হলো? কোথায় হারিয়ে গেলি? যা গাড়িতে গিয়ে বস। অরণ্য যে গাড়িতে উঠে তুই ওইটাতেই উঠিস, অরণ্যের পাশে বসিস। জেঠির কথার জবাব দিয়ে বললাম, তীরা না হয় অরণ্যের পাশে বসুক। জেঠি আমাকে ধাক্কা দিয়ে বলল, ছোটবেলা থেকেই তোরা ভালো বন্ধু, তুই বসবি। তীরা আমার সাথে অন্য গাড়িতে বসবে। যা বলছি তাই কর। আমি মাথাটা ঝেঁকে বললাম, আচ্ছা ঠিক আছে। এ বলে অরণ্যের দিকে তাকাতেই অরণ্য চোখটা নামিয়ে ফেলল। এরপর অরণ্য গাড়িতে উঠল, আমিও উঠলাম। অরণ্যর ঠিক পাশেই বসলাম। গাড়িটা চলতে শুরু করলো। গাড়িটা যত সামনে যাচ্ছিল ততই প্রিয়জন হারানোর এক ব্যথা বুকে মোচড় দিতে লাগলো। খানিকক্ষণ পর আর চোখে তাকিয়ে দেখলাম অরণ্য আমার দিকে তাকিয়ে আছে। আমি আর নিজের আবেগ সামলাতে না পেরে অরণ্যের দিকে তাকালাম। অরণ্যের চোখে কেন জানি না ভালোবাসার ছন্দ খুঁজে পাচ্ছিলাম। তবুও নিজেকে সামলে নিয়ে অরণ্যের চোখ থেকে চোখ সরিয়ে নিচে তাকিয়ে রইলাম। অরণ্য আমাকে উদ্দেশ্য করে বলল, মালিহা, তুই কি আমার উপর অনেক রেগে আছিস? আমি অরণ্যের কথার কোনো জবাব দিলাম না, চুপ করে বসেই রইলাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম অরণ্য তার হাতটা আমার দিকে বাড়িয়ে দিচ্ছে। আমি নিজেকে সামলে শক্ত গলায় জবাব দিলাম, আমার দিকে একদম হাত বাড়াবি না। তোকে তো আমি বলেছি এ সাহস আর দেখাবি না। বারবার এরকম কেন করছিস? একটু লজ্জা রাখ মনে। অরণ্য আমার কথা শুনে হাতটা বাড়াতে নিয়েও থেমে গেল। এরপর আর কোনো কথা হয়নি। অনেক কান্না চেপে দিয়ে নিজেকে সামলে নিলাম। সমস্ত পথটা যে কি যন্ত্রণায় পার করেছে আমি জানি। অবশেষে গন্তব্যে পৌঁছালাম। গন্তব্যে পৌঁছে এ বাড়ির রীতিনীতি দেখে চমকে গেলাম। অদ্ভুত সব রীতিনীতি। এরকম রীতিনীতি আগে দেখিনি। বাড়ির সাজগোজটাও কেমন জানি পুরনো যুগের রাজাদের মতো। বাড়ির প্রধান ফটকে খেয়াল করলাম একটা হরিণের মাথা দিয়ে সাজানো হয়েছে। বিয়ে বাড়ির ফটক এভাবে সাজানো হয় জানতাম না তো। গাড়ি থেকে নামতে যাব ঠিক এমন মুহূর্তে একটা মেয়ে বলে উঠল, আরে আরে নামছেন কেন? এখনই নামবেন না। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, এখন নামবো না কেন? এবারের রীতি হচ্ছে কনে এসে সবাইকে শরবত পান করে নামাবে, আপনারা কেউ নামবেন না। কোণে এসে বরপক্ষকে নামায়, এই রীতি আগে কখনো শুনিনি। আমি বিস্ময়ের স্বরে বললাম, এরকম রীতি তো কখনো শুনিনি। মেয়েটা একটা হাসি দিয়ে বলল, এটা কি সাধারণ কোনো বিয়ে নাকি? এটা তো আমাদের অনুর মার বিয়ে। ওনার বিয়ের রীতি একটু অন্যরকমই হবে, আপনারা বসুন। বেশ বিরক্ত লাগলো এমন রীতি শুনে। জানি না বাকিরা অন্য গাড়িতে কেমন আছে। কিছুক্ষণ বিরক্তি নিয়ে বসে থেকে খেয়াল করলাম অনুরমা একটা বিশেষ বহনে চড়ে আসছে। কেমন জানি অদ্ভুত বহন। যাই হোক, এটাতে চড়ে এসে গাড়ির সামনে নামলো। তারপর গাড়ির দরজা খুলে এক গ্লাস শরবত আমার দিকে এগিয়ে দিল। আমি শরবতটা হাতে নিতে গিয়ে মেয়েটার দিকে তাকালাম। কেন জানি না মেয়েটাকে আজকে অদ্ভুত রকমের সুন্দর লাগছে। এর আগে এরকম সুন্দর মেয়ে মনে হয় আমি দেখিনি। অথচ সেদিন আংটি পরেছিলাম, সেদিনও মেয়েটাকে এত সুন্দর লাগেনি। চোখ গেল মেয়েটার চুলের দিকে। মেয়েটার চুলের দিকে চোখ যেতেই খেয়াল করলাম লম্বা চুলগুলো বিনুনি করা। আমি এসব খেয়াল করতে করতে অনুরমা আমাকে বলে উঠল, শরবতটা হাতে নিবে না? ও হ্যাঁ, নিচ্ছি। এরপর শরবতটা হাতে নিলাম। তারপর অনুরমা বলল, শরবতটা খেয়ে নাম, আর সম্পূর্ণ খেতে হবে, না হয় কিন্তু রীতি অনুযায়ী নামতে পারবে না। আমি শরবতটা হাতে নিয়ে ভাবতে লাগলাম এরকম রীতি আগে কখনো দেখিনি। এতটা অদ্ভুত লাগছিল সবকিছু বলে বোঝাতে পারবো না। শরবতটা হাতে নিয়ে চুমুক দিতেই কেন জানি অদ্ভুত একটা নেশায় পড়ে গেলাম শরবতের। এমন লোভনীয় স্বাদের শরবত আগে খাইনি। এক চুমুকে বাকিটাও খেয়ে নিলাম। তারপর কি হলো বুঝতে পারলাম না। মাথাটা খুব ঝিমঝিম আর টলমল করতে লাগলো। টলমল মাথা নিয়ে গাড়ি থেকে নামলাম। তারপর একের পর এক শরবত দিতে লাগলো আর বাকিরা সবাই নেমে গেল। সবাই হয়তো একই অনুভূতি হয়েছিল কিনা কে জানে। তবে তীরা আমার কাছে এসে বলল, মালিহা, কেমন জানি অন্যরকম লাগছে সব। এই বাড়িটা কেমন জানি আজকে অদ্ভুত মনে হচ্ছে। তুই কি খেয়াল করেছিস অনুরমার চোখগুলো যেন কেমন?
আমি কেন জানি তীরার কথার কোনো পাত্তা না দিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম। ঢুকতেই চমকে গেলাম, কারণ বিয়ে বাড়িতে সবাই সাদা শাড়ি পরে আছে। এ কেমন অদ্ভুত বিয়ে। আমি জেঠির কাছে বললাম, জেঠি, বিয়ে বাড়িতে এরকম অদ্ভুত সাদা শাড়ি পরে আছে কেন সবাই? জেঠি আমাকে ধাক্কা দিয়ে বলল, তুই কি পাগল হয়ে গিয়েছিস? সাদা শাড়ি পরবে কেন? সবাই তো ঠিকই আছে। আমি জেঠির কথা শুনে অবাক হয়ে তাকিয়ে পুনরায় দেখলাম সবাই সাদা শাড়ি পরে আছে। তীরার কাছে গিয়েও জিজ্ঞেস করলাম, তীরা? ও বলল সব ঠিক আছে। তাহলে আমি এমন দেখছি কেন? নজর গেল অনুরমার দিকে। খেয়াল করলাম অনুরমার মাথার চুলগুলো নড়ছে সাপের মতো। চোখগুলো সত্যিই অদ্ভুত। দেখতে দেখতে অনুরমার সাথে অরণ্যের বিয়ে হয়ে গেল। বেশ কষ্ট হচ্ছে আমার, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। নিজের ভালোবাসা আজকে সত্যি অন্য কারো হয়ে গেল। বিয়ে সম্পন্ন হতে আর বেরোতে বেরোতে রাত হয়ে গেল। গাড়িতে উঠলাম। অরণ্য আর আমার মাঝে বাধা হয়ে বসে রইল অনুরমা। বুকের কষ্টটা যেন আরও বেড়ে গেল। গাড়ি চলা শুরু করলো। বাড়িটার কিছু পথ এসে খেয়াল করলাম একটা তীর চিহ্ন রাস্তায় আঁকা। তীর চিহ্নটা পার করতেই খেয়াল করলাম আমার মাথার সকল ঝিমুনি চলে গেল। একদম স্বাভাবিক হয়ে গেলাম। কেন জানি না মনে হলো আমি এতক্ষণ একটা ঘুরে ছিলাম। কি হলো আমি বুঝতে পারছিলাম না। মনে মনে ভাবতে লাগলাম সে শরবতটা খাওয়ার পর আমার এমন কেন হলো, কেন মনে হলো সেটা কোনো স্বাভাবিক বাড়ি না। এসব ভাবতে ভাবতে অনুরমার দিকে তাকিয়ে দেখলাম অনুরমাকে এতটা অসম্ভব সুন্দরী লাগছে না যেটা অনুরমার বাড়িতে লেগেছিল। তাহলে আমি কি অরণ্যকে নিয়ে বেশি ভাবছি? বেশি ভাবনার ফলে কি এমন হচ্ছে? চুপ হয়ে বসে বসে এসব ভাবতে লাগলাম। হঠাৎ অনুরমা আর অরণ্যের কথার আওয়াজে ভাবনার আকাশ থেকে ফিরে আসলাম। বেশ সুন্দর করে কথা বলছে দুজন, কত সুখী তারা। আর আমি এদিকে জ্বলে পুড়ে মরছি। অনুরমা আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি আমার সাথে তেমন কথা বলছো না যে? তুমি কি আমার উপর রেগে আছো? আরে না, রাগ করবো কেন? কি থেকে কি বলবো বুঝে উঠতে পারছি না। তুমি নিশ্চিত মালিহা? অরণ্যের মুখে তোমার কথা অনেক শুনেছি। তোমাকে দেখার অনেক ইচ্ছা ছিল। আংটিটা পরানোর দিন দেখেছি, তবে লজ্জায় তোমার দিকে এত তাকায়নি। আজকে মন ভরে দেখলাম। বেশ সুন্দরী তুমি। অনুরমার কথাগুলো একদম স্বাভাবিক মনে হলো। মনেই হচ্ছে না এর মধ্যে কোনো অদ্ভুত বিষয় আছে। হয়তো আমি অরণ্যকে নিয়ে একটু বেশিই ভাবছি, তাই ট্রমায় পড়ে গিয়েছি। কিন্তু হুট করে কেন এমন মনে হলো আমার? এইসব প্রশ্ন মনে ঘুরপাক খেতে লাগলো। চুপ করে বসে রইলাম, কোনো জবাব দিলাম না অনুরমার কথার। অনুরমা পুনরায় বলে উঠল, তুমি কি আমার কথা রাগ করেছো? এভাবে চুপ হয়ে আছো যে? আমি অনুরমার গলার আওয়াজে নিজেকে স্বাভাবিক করে নিলাম আর ভাবলাম এটা আমার মনের ভুল, নিছক আমার কল্পনা ছাড়া কিছু না। নিজেকে সামলে অনুরমাকে বললাম, তুমি আমার থেকেও সুন্দরী। তোমার চুল তো মাশাআল্লাহ, কি দাও চুলে, একদম পা পর্যন্ত লম্বা যে। অনুরমা একটা রহস্যময় হাসি দিয়ে বলল, কিছুই দেই না চুলে, ছোটবেলা থেকেই চুলগুলো এত লম্বা। বলতে পারো বংশগতভাবেই পেয়েছি। আমার পূর্বপুরুষের চুল নাকি এমনই ছিল, মায়ের মুখে শুনেছি। আমি শান্ত হয়ে বললাম, আচ্ছা আমাকে যে শরবত দিয়েছো সেটা কিসের? অদ্ভুত লোভনীয় স্বাদের শরবত ছিল। শরবতটা খাওয়ার পর এর স্বাদের প্রেমে পড়ে গিয়েছি। অনুরমা হাসতে হাসতে বলল, ওইটা শুধু তোমার জন্য বানিয়েছিলাম। ওইটা আমাদের বাড়ির পেছনে একটা ফল গাছ আছে, ওই ফল দিয়ে বানানো। বাকিটা সবাই লেবু শরবত খেয়েছে, তোমাকে শুধু ওই ফলটারই শরবত দিয়েছিলাম, কারণ অরণ্যের স্পেশাল বন্ধু তুমি। অনুরমার কথা শুনে আমার কাছে এবার ব্যাপারটা কেমন জানি লাগছিল। মনে হচ্ছে হয়তো অনুরমা ইচ্ছে করেই আমার সাথে এমন করেছে। সর্বদা হয়তো কিছু মিশিয়ে দিয়েছে। বড্ড চালাক এই মেয়েটা। হয়তো আন্দাজ করতে পেরেছে আমার আর অরণ্যের ব্যাপারটা, তাই এমন করেছে যাতে ওদের বিয়েতে কোনো ঝামেলা না হয়। খুব রাগ হলো অনুরমার প্রতি। অনুরমার কথার কোনো জবাব না দিয়েই বাইরের দিকে তাকিয়ে রইলাম। অনুরমা আমার মুখটা তার হাত দিয়ে অনুরমার দিকে ফিরিয়ে বলল, আমার উপর রাগ করলে নাকি? কোনো কথা বলছো না যে? না, রাগ করবো কেন? আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, বমি বমি লাগছে একটু, তাই চুপ হয়ে আছি। ও তাই বলো, আমারও একটু গা গুলাচ্ছে। অনুরমার গা গুলাচ্ছে এটা শোনার সাথে সাথে অরণ্য বলে উঠল, অনুরমা, গা গুলালে আমার কাঁধে মাথা রাখো, তাহলে ভালো লাগবে। বাহ, কত ভালোবাসা! আমি যে বললাম আমার বমি বমি লাগছে, আমাকে তো একটা বারও বললো না মালিহা একটু শুয়ে রেস্ট নে। আর আগে যখন একটু অসুস্থ হতাম তখন আমার জন্য অস্থির হয়ে যেত, আর আজকে এত বদলে গেল মাত্র 1 মাসের ব্যবধানে। এসব ভাবতে ভাবতে চোখের কোণে হালকা জল নিয়ে তাকিয়ে দেখলাম অনুরমা অরণ্যের কাঁধে মাথা রেখে শুয়ে আছে। আমি আর কোনো কথা না বলেই বাইরের শূন্য আকাশে তাকিয়ে দেখলাম পূর্ণিমার চাঁদ উঠেছে। পূর্ণিমার চাঁদটা দেখে মনে হচ্ছে আজকে ভর পূর্ণিমা। চাঁদের আলোয়
চারদিক আলোকিত হয়ে আছে। দেখতে দেখতে পথ চলতে চলতে ঠিক রাত 2টোয় বাড়িতে এসে পৌঁছালাম। বাড়িতে আসার পর পুনরায় অবাক হলাম, কারণ আকাশের চাঁদটা যেন কেন জানি আকাশে নেই। সমস্ত বাড়িতে নিকষ কালো অন্ধকার নেমে এসেছে। জেঠি আমাকে বলল, মালিহা, মোবাইলের টর্চটা জ্বালাতো, কিছুই দেখতে পাচ্ছি না। আমি মোবাইলের টর্চ জ্বালাতে জ্বালাতে বললাম, একটু আগে গাড়িতে বসে দেখলাম পূর্ণিমার চাঁদ উঠেছে, আর এখন দেখি চাঁদ নেই। কোথায় গেল চাঁদটা বলো তো জেঠি? আমার কথা শুনে জেঠি বলে উঠল, কিরে মালিয়া, তোর কি মাথা গেছে নাকি? অমাবস্যার রাতে চাঁদ দেখলি কিভাবে? কি দেখে কি বলছিস, ঠিক আছে? জেঠি কথা শুনে পাশ থেকে মায়ের বলে উঠল, ইরে মালিহা, তুই ঠিক আছিস তো? কখন থেকে কি বলে যাচ্ছিস? মা আর জেঠির কথা শুনে মনে হলো আমি পাগলের মতো প্রলাপ করছি, আর তারা এমন বলছে। সত্যি কি হচ্ছে বুঝতে পারছি না। এদিক দিয়ে মা আর জেঠির কথা শুনে অরণ্য বলে উঠল, থাক, ওকে আর কিছু বলো না। হয়তো ঠিক মতো ঘুমাতে পারিনি, তাই এমন গোলমেলে লাগছে সব। একটু ঘুম দিলেই ঠিক হয়ে যাবে। আর মালিহা, লাইটটা জ্বালিয়ে বাড়ির একটা লাইট জ্বালিয়ে দে, বেশ অন্ধকার চারপাশ। আমি আর কোনো কথা না বাড়িয়ে বাড়ির লাইটগুলো জ্বালিয়ে দিলাম। তারপর অনুরমাকে কাকে বরণ করে ঘরে নিয়ে গেল। অনুরমা লম্বা কালো চুলগুলো দোলাতে দোলাতে বাড়িতে প্রবেশ করলো। জেঠি সব কাজ শেষে আমার হাতে একটা দুধের গ্লাস ধরিয়ে দিয়ে বলল, যা, এটি অনুরমাকে দিয়ে আয়। আমি দুধের গ্লাসটা হাতে নিয়ে ভাবতে লাগলাম, আজকে এই দুধের গ্লাসটা নিয়ে অরণ্যের জন্য অপেক্ষা করার কথা ছিল আমার, আর আজকে আমার জায়গায় আছে অনুরমা। এসব ভাবতে ভাবতে দুধের গ্লাসটা নিয়ে আমি রুমে প্রবেশ করে চমকে গেলাম, কারণ অনুরমা তার লম্বা চুলগুলো বেনি খুলে চুল এলিয়ে বসে আছে। মনে হচ্ছিল অনুরমার চুলগুলো থেকে কিছু একটা আলোর ঝলকানির মতো বের হচ্ছে। কেন জানি না অনুরমার চুলগুলো দেখে মনে মনে ভয় পেতে লাগলাম। ভাবতে লাগলাম, আমি কি আবারও কোনো কল্পনায় ডুবে গেলাম, নাকি এটা সত্যি? ভাবনার কোনো কুল কিনারা না পেয়ে অনুরমার কাছে গেলাম। অনুরমার কাছে গিয়ে বললাম, অনুরমা, তোমার জন্য জেঠি দুধ পাঠিয়েছে, অরণ্য আসলে এটা দিও। অনুরমা আমার কথার কোনো জবাব দিল না। আমি বারবার অনুরমাকে ডাকলাম। অনুরমা চুপটি হয়ে বসেই রইল। আমি বুঝতে পারছিলাম না অনুরমা কোনো কথা বলছে না। আমি বুঝতে পারছিলাম না অনুরমা কেন কথা বলছে না। বারবার ডেকেও যখন কোনো সাড়া পাচ্ছিলাম না, তখন অনুরমার কাছে গেলাম। অনুরমার কাছে যেতেই কেন জানি না গাটা ছমছম করতে লাগলো। একটু ভয় ভয় লাগছে। হুট করে এমন ভয় লাগার কারণটাও বুঝতে পারছিলাম না। ভয়ে ভয়ে অনুরমার পিঠে হাত দিয়ে বললাম, কি গো, কখন থেকে ডাকছি, কথা বলছো না যে? দুধের গ্লাসটা কি নিবে না, নাকি টেবিলের উপর রেখে যাব? কিছু তো একটা বলো। কখন থেকে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। আমার হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথে অনুরমা আমার দিকে তাকালো। অনুরমাকে দেখে আমি ভয়ে কুঁকড়ে গেলাম। অনুরমার চোখগুলো থেকে মনে হচ্ছিল আগুন বের হচ্ছে। আমি ভয়ে ভয়ে অনুরমাকে বললাম, তোমার চোখ এমন লাল বর্ণ হয়ে গেল কিভাবে? আর এভাবে তাকিয়ে কি দেখছো? অনুরমা কোনো কথা বলছিল না। এতে করে আমার ভয়টা আরও বেড়ে গেল। ভয়ে দুধের গ্লাসটা হাতে থেকে পড়ে গেল। আমি দুধের গ্লাসটা ফেলে দিতেই মনে হলো অনুরমার চোখ থেকে কিছু একটা বের হয়ে আমার চোখে প্রবেশ করেছে। অনুরমার চুলগুলো পরক্ষণে কিভাবে যেন আপনি আপনি বিনুনি হয়ে গেল, আর বিনুনিটা দিয়ে আমাকে পেঁচিয়ে ধরলো। আমার দম বন্ধ হয়ে যেতে লাগলো। আমার মাথার ব্যথা হতে লাগলো। কোনোরকম ওমাগো বলে চিল্লানি দিতেই জেঠি রুমে প্রবেশ করে বলল, কিরে মালিয়া, এভাবে দুধের গ্লাস হাতে নিয়ে চেঁচিয়ে উঠলি কেন? তোকে না বললাম গ্লাসটা অনুরমাকে দিতে, কিন্তু তুই গ্লাসটা না দিয়ে এখনো দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে তোর? আমি জেঠির কথা শুনে নিজেই নিজেকে দেখে চমকে গেলাম। সত্যি তো আমি দুধের গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছি। একটু আগে যে কাহিনীটা ঘটলো সেটা কি তাহলে মিথ্যা? দুধের গ্লাসটার দিকে তাকিয়ে দেখলাম গ্লাসটা একদম অক্ষত অবস্থায় আছে। তাহলে একটু আগে যে গ্লাসটা হাত থেকে পড়ে গিয়েছিল সেটা কি ছিল? অনুরমার দিকে তাকিয়ে দেখলাম অনুরমা খাটের উপর হালকা ঘুমটা টেনে বসে আছে, আর অনুরমার চুলগুলো খোলা না, বরং বিনুনি করা। কি বলবো জেঠিকে বুঝতে পারছিলাম না। আমার সাথে এগুলো কি হচ্ছে? ঘটনা যদি সত্যি হয় তাহলে গ্লাসটা পড়ে গিয়ে ভেঙে যাওয়ার পর আমার হাতে আসলো কি করে? আর ঘটনাটা যদি মিথ্যা হয় তাহলে আমি এত কিছু বারবার কেন দেখছি? এগুলো কি নিছকই আমার কল্পনা, নাকি এর মধ্যে রহস্য আছে? এসব ভেবে আমি ব্যাকুল হয়ে যাচ্ছিলাম। নীরব হয়ে দাঁড়িয়ে রইলাম। অনুরমার গলার আওয়াজে আমার নীরবতা কাটলো। অনুরমা খাট থেকে উঠে আমার পাশে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার? তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? হুট
করে এইভাবে চিল্লিয়ে উঠলে যে? কখন থেকে তোমাকে ডাকছি, দুধের গ্লাসটা নিয়ে কোনো কথাই বললে না, এসে দাঁড়িয়েই রইলে আর হুট করে এভাবে চিল্লানি দিয়ে উঠলে। কিছু কি হয়েছে তোমার? আমি অনুরমার কথা শুনে অনুরমার দিকে তাকিয়ে আবার বিস্মিত হলাম, কারণ অনুরমার চেহারা একদম স্বাভাবিক মানুষের মতোই। তাহলে এতক্ষণ কি সত্যি আমি কল্পনার জগতে ছিলাম? এটা ভেবেই আবার চুপ হয়ে রইলাম। অনুরমা আমাকে ধাক্কা দিয়ে বলল, কি ব্যাপার, আবার কোথায় হারালে? কথা বলছো না কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? পাশ থেকে জেঠি বলে উঠল, কিরে মালিহা, তোর কি হয়েছে? সেই সকাল থেকেই কেমন জানি অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটাচ্ছিস। তোর কি শরীর ঠিক নেই? না জেঠি, ঠিক তা নয়। কি যে হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। শরীর ঠিকই আছে। আরও কিছু বলতে যাব এই মুহূর্তে খেয়াল করলাম অরণ্য রুমে প্রবেশ করেছে। অরণ্য রুমে ঢুকতেই জেঠিকে বলল, আরে মা, আমি আগেই বলেছিলাম ওর হয়তো ঘুম হয়নি ঠিক করে, না ঘুমাতে পেরে এমন করছে। ওকে আর কোনো কাজ দিও না, একটু ঘুমাতে দাও। ঘুম দিলেই সব ঠিক হয়ে যাবে। ছোটবেলা থেকেই তো ঘুম পাগল, তাই ঘুমাতে না পেরে এমন করছে। জেঠি অরণ্যকে জবাবে বলল, হ্যাঁ, তা ঠিক বলেছিস। ঘুম না হলে মাথা ঠিক থাকে না। ওর সত্যি ঘুমের প্রয়োজন। জেঠির কথা শুনে অরণ্য আমার দিকে তাকিয়ে বলল, যা মালিহা, একটু ঘুমিয়ে নে। ঘুম দিলে দেখবি শরীর ভালো লাগছে, মন মেজাজ ঠিক হয়ে গিয়েছে। অরণ্য আর জেঠির কথা শুনে মনে হলো সত্যি হয়তো ঘুমের কারণে আমার শরীরটা একটু খারাপ লাগছে। তাই কি থেকে কি না কি দেখেছি। অরণ্যকে হারানোর ট্রমা থেকে হয়তো এখনো বের হতে পারছি না। এসব ভাবতে ভাবতে আমি দুধের গ্লাসটা অনুরমার হাতে দিয়ে রুম থেকে বের হতে নিব, ঠিক এই মুহূর্তে আমার ভেতরটা কষ্টে কেঁপে গেল। অরণ্যকে পুরোপুরি হারিয়েছি এটা ভেবে নিজের কষ্টটাকে চাপা দিয়ে আরেকবার অরণ্যের দিকে তাকিয়েই অনুরমার চোখের দিকে চোখ পড়ল। খেয়াল করলাম অনুরমার চোখগুলো ঘুরছে, সে সাথে আমার মাথাটাও ঘুরছে। মাথার ব্যথায় যেন ছিঁড়ে যাচ্ছে। আচমকা এমন মাথা ব্যথা কেন হচ্ছে বুঝতে পারছি না। বমি বমি লাগছে খুব। কি হচ্ছে সব কিছু যেন মাথার উপর দিয়ে যেতে লাগলো। খানিকক্ষণ পর নিজেকে আবিষ্কার করলাম আমার রুমে, কিন্তু আমি তো ছিলাম অরণ্যের রুমে। কোনো রকম চোখটা টেনে চোখগুলো খুলে উঠতে যাব, ঠিক এ সময় মা বলে উঠল, কিরে মা, কি হয়েছিল তোর? এভাবে জ্ঞান হারালি যে? সেই কখন জ্ঞান হারালি আর এখন বিকেল 5টা বাজে। বিকেল 5টা বাজে শুনেই আমি চমকে গেলাম। তার মানে আমি রাত থেকে অজ্ঞান হয়ে পড়ে আছি। শরীরটা বেশ দুর্বল লাগলো। মায়ের দিকে তাকিয়ে দেখলাম বেশ অসহায় হয়ে বসে আছে। আমাকে নিয়ে হয়তো একটু বেশি চিন্তা করেছে মা। আমি মায়ের অসহায় মুখটা দেখে বললাম, আরে মা, জানি না কি হয়েছে। বিয়ে বাড়ির এত কাজের মধ্যে শরীরটা বেশি দুর্বল হয়ে গিয়েছে, তার উপর ঘুম হয়নি ঠিক করে, এই জন্যই হয়তো এমন হয়েছে। আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও তো। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। মা আমার মাথায় হাত বুলিয়ে খাবার আনতে গেল। এ সময় তীরা আমার রুমে ঢুকে বলল, কি রে, এখন কেমন লাগছে? শরীর ঠিক আছে তো নাকি? এখন ভালো লাগছে। আচ্ছা, আমি এত সময় কি করে অজ্ঞান থাকলাম বুঝতে পারছি না। কি থেকে কি হচ্ছে কোনো কিছুই বুঝতে পারছি না। মাঝে মাঝে মনে হচ্ছে সব কিছু কল্পনা, আবার মাঝে মাঝে মনে হচ্ছে সব কিছুই সত্যি। সত্যি আর কল্পনার মাঝে ফারাক খুঁজে পাচ্ছি না রে। ভালো লাগছে না কিছুই। তীরা আমার পাশে বসে আমার কপালটায় হাত দিয়ে বলল, না, জ্বর নেই। মনে হচ্ছে অরণ্য ট্রমা থেকে বের হতে পারছিস না, তাই এমন হচ্ছে। অরণ্য অন্য কারো হয়ে গিয়েছে, এই শোকটা সামলাতে পারছিস না তো, তাই হয়তো জ্ঞান হারিয়েছিস। মালিহা, এভাবে নিজেকে কষ্ট দিয়ে লাভ বল? তুই তো এভাবে কষ্ট পাচ্ছিস আর অরণ্য ঠিকই অনুরমাকে নিয়ে হাসছে, খুশিতে আছে। গিয়ে দেখ ছাদে তারা কত সুখে আছে। ওই বেইমানটার কথা ভেবে তুই নিজের এই হাল কেন করছিস? অরণ্যের কথা শুনতেই বুকটা কষ্টে ফেটে গেল। অরণ্যকে হারিয়ে ফেলেছি ভাবতেই যেন মনটা ব্যাকুল হয়ে পড়ল। বুক ফেটে কান্না বের হতে লাগলো। নিমেষেই কান্নায় ভেঙে পড়লাম। তীরাকে জড়িয়ে ধরে বললাম, আমার সাথে কেন এমন হলো? আমার অরণ্য আমাকে কেন ছেড়ে গেল? আমার অরণ্যকে ছাড়া থাকতে যে আমার বেশ কষ্ট হচ্ছে। আচ্ছা, অরণ্য কি বুঝতে পারছে না আমার ভেতরটা পুরো ছাই হয়ে যাচ্ছে? কি করে পারলো এভাবে বদলে যেতে? কি করে পারলো 10 বছরের সব স্মৃতি মুছে দিতে? কি করে পারলো আমার সাথে কাটানো দিনগুলো ভুলে যেতে? কই, আমি তো কিছুই ভুলতে পারছি না। আমি তো আমার অরণ্যের ভালোবাসা মাখা দিনগুলো ভুলতে পারছি না। কেন এগুলো আমার মনে হচ্ছে বারবার বলতো? অরণ্যকে কেন ভুলতে পারছি না বলতো? কেন মনে হচ্ছে আমি একটা দুঃস্বপ্ন দেখছি? আমার অরণ্য আমার সাথে এমন করেনি। কেন মনে হচ্ছে আমার অরণ্য আমাকে ভালোবাসে? এগুলো সব মিথ্যা। বল না এগুলো মিথ্যা। আমার অরণ্যকে ফিরিয়ে দে না। আমি যে অরণ্য ছাড়া থাকতে পারছি না। আমার কলেজাটা যে ফেটে যাচ্ছে, আমার মনটা যে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। 10টা বছরের ভালোবাসার কাছে
একটা মাসের ভালো লাগা বড় হয়ে গেল। এই তীরা বল না অরণ্যকে, আমার ওকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে। তুই আর কষ্ট পাস না, তুই একটু শক্ত হ। এভাবে ভেঙে পড়লে চলবে না মালিহা। কেন শুধু শুধু নিজেকে এভাবে কষ্ট দিচ্ছিস বলতো? এসব করলেও আর তোর অরণ্য তোর কাছে ফিরে আসবে না। তোর অরণ্য এখন অন্য কারো, এটা মেনে নিতে শিখ। বেইমানদের কাছে 10 বছর কিছুই না। শুধু শুধু বেইমানটার জন্য কষ্ট পেয়ে নিজের ক্ষতি করিস না। এসব বলতে বলতেই তীরা মাকে দেখে বলল, মালিহা কান্না থামা, কাকি আসছে। কাকি এভাবে কাঁদতে দেখলে হাজারো প্রশ্ন করবে। এত প্রশ্নের উত্তর দিতে পারবি না এখন। নিজেকে সামলে নে, যা হয়েছে তো হয়েছেই, এটা নিয়ে আর ভেবে কষ্ট বাড়াস না। মা আসার কথা শুনেই আমি কোনো রকম নিজের কান্না সংবরণ করে নিলাম। মা এসে আমাকে ভাত মাখিয়ে খাইয়ে দিল। খাওয়ার পর শরীরটা বেশ শক্তি পাচ্ছিলাম। এদিকে বিকেলের পেরিয়ে সাজ নামলো। তীরা আমাকে বলল, চল একটু ছাদে যাই। তুইও অরণ্যকে দেখিয়ে দে যে তুই ওকে ছাড়া ভালো আছিস। শুধু শুধু নিজের দুর্বলতা প্রকাশ করলে অরণ্য নিজেকে হিরো ভাবতে থাকবে। তীরার কথাগুলো শুনে ছাদে যাওয়ার সাহস করলাম। তাই তীরাকে নিয়ে ছাদে যাওয়ার জন্য রওনা হলাম। এক সিঁড়ি পার হতেই তীরা বলল, মালিহা তুই যা, আমি ঘর থেকে মোবাইলটা নিয়ে আসি। মোবাইলটা তোর খাটে রেখে এসেছি। আচ্ছা সাবধানে যা। তীরা চলে যাওয়ার পর আমি সিঁড়ি বেয়ে ছাদে উঠে চমকে গেলাম। বিস্মিত হয়ে খেয়াল করলাম অনুরমার চুলগুলো কেমন আঁকাবাঁকা হয়ে উঠছে। আমি ভয়ে চমকে গেলাম। ভাবলাম এটা আমার কল্পনা নাকি অন্য কিছু। চুপ হয়ে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেলাম। পাশে অরণ্যকে দেখে দ্বিতীয়বার চমকালাম। খেয়াল করলাম অরণ্য ছাদের মধ্যে শুয়ে আছে আর অনুরমা অরণ্যের উপর কি যেন করছে। মনে হচ্ছে কিছু একটা অরণ্যের উপর ছিটাচ্ছে। কিছুটা অদ্ভুত লাগছিল বিষয়টা। আমি দৌড়ে অনুরমার কাছে গেলাম। অনুরমার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, অরণ্যের কি হয়েছে, এভাবে শুয়ে আছে যে? আর তুমি অরণ্যকে এমন করতেছো কেন? আমার কথাটা শুনেই অনুরমা আমার দিকে তাকালো। অনুরমা আমার দিকে তাকাতেই ভয় পেয়ে গেলাম, কারণ অনুরমার চোখ দিয়ে রক্ত বের হচ্ছিল। এতটা বিভৎস হয়ে গিয়েছিল তার চেহারা, তা দেখে ভয় কুকড়ে গেলাম। তবুও সাহস জুগিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কে? সত্যিই কি এগুলো আমার কল্পনা নাকি এর বাইরে কোনো কিছু আছে? খেয়াল করলাম অনুরমা আমার কথার কোনো জবাব দিচ্ছে না। কোনো রকম জবাব না পেয়ে যখনই আমি অনুরমাকে ধরতে যাব, ঠিক তখনই খেয়াল করলাম অনুরমার চুলগুলো সাপের মতো আমার দিকে তেড়ে আসছে। আমি ভয় পেয়ে পেছোতে লাগলাম। আমার পেছানোর সাথে সাথে চুলগুলো লম্বা হয়ে আমার পেছনে আসতে লাগলো। আমি পেছোতে পেছোতে এক পর্যায়ে ছাদের কার্নিশে চলে গেলাম। ঠিক এই সময় চুলগুলো আমাকে পেঁচিয়ে ধরলো। এমনভাবে পেঁচিয়ে ধরলো যে আমার দম আটকে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। শরীরটা মোচড়াতে লাগলো। নিজেকে ছাড়ানোর যত চেষ্টা করছিলাম ততই চুলগুলো আমাকে আরো শক্ত করে পেঁচিয়ে ধরলো। এক পর্যায়ে আছাড় মেরে ফেললো। আছাড় মারার পর মাথায় প্রচণ্ড আঘাত পেলাম। ছাদের মেঝে থেকে একটা পেরেক হাতে ঢুকে গেল। কোনো রকমে অনুরমার দিকে তাকিয়ে দেখলাম অনুরমার চেহারাটা হিংস্র হয়ে গিয়েছে। হাতের পেরেকটা ঢুকে টলমল করে রক্ত বের হতেই আমি ব্যথায় চিল্লানি দিয়ে উঠলাম। ঠিক এই মুহূর্তে তীরার ডাকে পুনরায় অবাক হলাম, কারণ আমি খেয়াল করলাম আমি এখনো সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছি। তার মানে আমি এখনো ছাদে যাইনি। তাহলে একটু আগে আমার সাথে যা ঘটলো সেটা কি আমার কল্পনা? ভাবতে ভাবতে একদম চুপ হয়ে দাঁড়িয়েছিলাম। তখন তীরা ধাক্কা দিয়ে বলল, কি হলো? তুই এভাবে চিল্লানি দিয়ে উঠলি, আর তোর হাতে কি হলো? এভাবে রক্ত পড়ছে যে? তীরার কথায় হাতটা দেখে আমি ভাবলাম কিছুক্ষণ আগের ঘটনা যদি মিথ্যা হয় তাহলে আমার হাতে পেরেক ঢোকার আঘাতের চিহ্নটা কিভাবে হলো? অবশ্যই এটা আমার কল্পনা না। যদি আমার কল্পনা হতো তাহলে আঘাতের চিহ্নটা হাতে থাকতো না। হলো, এবার বিশ্বাস হলো এতক্ষণ যা ঘটেছে সেটা মোটেও আমার কল্পনা না। এটা কোনো মায়া। আমি নিশ্চিত কোনো মায়ার জালে ফেসে গিয়েছে। আর অনুরমা কোনো সাধারণ মানুষ না। রহস্যের করার একটা গন্ধ পেলাম, কিন্তু কি সেই রহস্য? আমি কি সেটা উদ্ঘাটন করতে পারবো? অপরদিকে তীরা এইভাবে আমাকে ভাবনাতে ডুবে থাকতে দেখে পুনরায় ধাক্কা দিয়ে বলল, কিরে মালিহা, কথা বলছিস না কেন? আমি তীরার কথায় ভাবনার জগৎ থেকে নিজেকে বের করে এনে বললাম, না তেমন কিছু না, চল ছাদে যাই। তীরাকে নিয়ে ছাদে যাওয়ার পর খেয়াল করলাম অরণ্য আর অনুরমা দাঁড়িয়ে আছে। অনুরমা আমাকে দেখেই একটা মুচকি হাসি দিয়ে বলল, কি ব্যাপার, তোমার হাতে কি হয়েছে? এরকম আঘাত পেলে কি করে? পাশ থেকে অরণ্য আমার হাতটা দেখে বলল, মালিহা দেখি তো তোর হাতটা কি করে এমন জখম করলি, সাবধানে চলতে পারিস না? এ বলে অরণ্য আমার হাতটা নিয়ে হাত দেখতে লাগলো। এর মধ্যে অনুরমার দিকে খেয়াল করে দেখলাম অনুরমার চোখ রাগে রক্তবর্ণ ধারণ করে রক্ত ঝরছে। আমি অনুরমাকে এইভাবে দেখার পর নিজেকে বেশ শান্ত রাখলাম। এবার আমার মনে হলো অনুরমা সত্যিই সাধারণ কোনো মানুষ না।
এসবের পেছনে অবশ্যই কোনো রহস্য আছে। এসব ভেবে অরণ্যের কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, তোকে দেখতে হবে না, আমি ঠিক আছি। হাতটা ছাড়িয়ে অনুরমার দিকে এবার খেয়াল করলাম। অনুরমা তো চোখগুলো স্বাভাবিক। আমি বিষয়টা আরেকটু ভালোভাবে বোঝার জন্য অরণ্যকে বললাম, দেখ তো অরণ্য, হাতের এই জায়গাটায় কি বেশি জখম হয়েছে? তোর মতিগতি বুঝি না। এ বলিস হাত না ধরতে, এখনই বলছিস আবার দেখে দিতে। কি যে করিস না, দে দেখি। এই বলে অরণ্য আমার হাতটা নিয়ে দেখতে দেখতে বলল, ভালোই তো জখম হয়েছে, এভাবে পেরেক ঢুকলো কি করে? আমি অরণ্যকে পুনরায় বললাম, একটু রক্তটা মুছে দে তো। অরণ্য রক্তটা আলতো করে মুছতে থাকলো আর বলতে লাগলো, এত বেখেয়ালিভাবে চললে হয়? একটু সাবধানে চলতে পারিস তো। আমি অরণ্যের কথায় পাত্তা না দিয়ে অনুরমার দিকে তাকালাম। খেয়াল করলাম অনুরমার চোখ থেকে পুনরায় রক্ত ঝরতে লাগলো। ব্যাপারটা আরও ভালোভাবে বোঝার জন্য আমি অরণ্যের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, আর দরদ দেখাতে হবে না। বলেই অনুরমার দিকে আবার তাকালাম। লক্ষ্য করলাম এবার অনুরমা বেশ স্বাভাবিক হয়ে আছে। খুব ভালোই বুঝতে পেরেছিলাম এই বিয়েটার পেছনে যথেষ্ট রহস্য আছে, কিন্তু কি সেই রহস্য? সবকিছুই আমার কাছে অজানা। মনে মনে স্থির করলাম এই রহস্য যে করেই হোক উদ্ঘাটন করব। এর মধ্যেই অনুরমা ডেকে বলল, কি গো মালিহা, তুমি হুটহাট চুপ হয়ে যাও কেন? আরে এমনি, শরীর ভালো লাগছে না তো তাই। কি হয়েছে তোমার? শরীরটা একটু দুর্বল। খাওয়া দাওয়া ঠিক করে করো না, তাই তো? হ্যাঁ, একটু খামখেয়ালি করি, খাওয়া দাওয়া নিয়ে খেতে মন চায় না বলতে পারো। কি যে বলো না, এই বয়সে বেশি খাবা? এখনই তো খাবার সময়। আচ্ছা খাবো, যাই এখন, রাত হয়ে এসেছে। শরীরও ভালো লাগছে না, একটু ঘুমাতে হবে। বলেই ছাদ থেকে চলে আসলাম। এসে চুপ হয়ে শুয়ে রইলাম। দেখতে দেখতে রাত গভীর হলো। অরণ্যের রুমটা আমার রুমের পাশাপাশিই ছিল, তাই হুট করে আমার কানে একটা বিকট আওয়াজ আসলো। আমি আওয়াজটা খেয়াল করে দেখলাম অরণ্যের রুম থেকে আসছে। অরণ্যের রুমের দিকে একটু এগোলাম। আওয়াজটার তীব্রতা আরও বাড়তে লাগলো। অরণ্যের রুমের কাছে আসতেই আওয়াজটা আরও প্রখর হলো। একটু স্থির হয়ে বোঝার চেষ্টা করলাম এটা কিসের আওয়াজ। কেন জানি না মনে হলো হাড়গোড় খাওয়ার আওয়াজ হচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম জানলাটা হালকা খোলা। জানলা দিয়ে উকি দেওয়ার ঠিক হবে কিনা বুঝতে পারছিলাম না। অনেক ভেবে মনস্থির করলাম যে একটু উকি দেওয়া যাক। মনস্থির করে যখন উকি দিলাম ভয়ে আটকে গেলাম, কারণ অনুরমা অরণ্যকে পাশে শুইয়ে একটা মৃত বিড়াল কুড়মুড় করে চিবিয়ে খাচ্ছে। অরণ্য তখন বিভোর ঘুমে মগ্ন, আর এইদিকে ভয়ে আমার পা কাঁপতে থাকলো। তবুও মনে সাহস জুগিয়ে নিজের মনের জোর বাড়ালাম। খেয়াল করলাম অনুরমা বিড়ালটা খেয়ে অরণ্যের পাশে বসে কি যেন বিড়বিড় করছে। সাথে সাথে অরণ্য শূন্যে ভাসছে। অরণ্যকে শূন্যে ভাসিয়ে অনুরমা একদম চুপ হয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তারপর আবার অরণ্যকে শূন্য থেকে নামিয়ে চোখ খুলে অরণ্যর দিকে তাকালো। অরণ্যের দিকে তাকাতেই একটা আলোর রশ্মি অনুরমার চোখ থেকে বেরিয়ে অরণ্যের কপালে প্রবেশ করলো। অরণ্যের কপালে আলোটা প্রবেশ করার সাথে সাথে আশ্চর্যজনকভাবে বিড়ালের অবশিষ্ট হাড়গোড়গুলো লেগে জ্যান্ত হয়ে গেল। আর বিড়ালটা জানলার কাছে এসে ঝাঁপ দিয়ে আমার উপরে উঠে মুখে আঁচড় কাটলো। মুখে আঁচড় কাটতেই আমি বিকটভাবে চিৎকার দিয়ে উঠে খেয়াল করলাম আমি বিছানায় শুয়ে আছি। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। তাড়াহুড়ো করে পাশে রাখা পানির গ্লাস থেকে গপ গপ করে পানি খেলাম। এই মুহূর্তে খেয়াল করলাম আমার মুখে হালকা জ্বলুনি হচ্ছে। আমি লাইটটা জ্বালিয়ে আয়নার দিকে গিয়েই ভয় পেয়ে গেলাম মুখে আঁচড়ের দাগ দেখে। আমার আর বুঝতে বাকি রইল না আমি অনেক বড় মায়ার জালে ফেসে গিয়েছি। পরদিন রাতেও একইভাবে হাড়গোড়ের আওয়াজ পাচ্ছিলাম। ঘড়িতে খেয়াল করে দেখলাম রাত তখন 3টা বাজে। আমি আওয়াজ বরাবর এগিয়ে জানলার কাছে দিয়ে উকি দিয়ে দেখলাম আগের রাতের অনুরমা যা করছিল আজকেও একই কাজ করছে। এবার আমি জানলার পাশে দাঁড়িয়ে নিজের হাতের কাটা অংশটা একটু আঁচড় দিয়ে কেটে রক্ত বের করলাম। রক্ত বের করে জানলার পাশের দেয়ালে একটা চিহ্ন আঁকলাম, কারণ আমি যদি এটা স্বপ্ন দেখে থাকি তাহলে পরদিন রক্তের চিহ্নটা দেয়ালে থাকবে না, আর যদি এটা বাস্তব হয়ে থাকে তবে পরের দিন দেয়ালে রক্তের চিহ্নটা পাবো। এই মুহূর্তে বিড়ালটি আমার উপরে এসে ঝাঁপ দিতেই আমি চিৎকার করে উঠে খেয়াল করলাম আমি বিছানায় শুয়ে আছি। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখলাম রাত 4টা বাজে। তার মানে আমি ওইখানে 1 ঘন্টা কাটিয়েছি। এখন শুধু সকাল হওয়ার পালা, আর দেখতে হবে ওই রক্তের চিহ্নটা ওইখানে আছে নাকি। রক্তের চিহ্নের কথা মনে হতেই আমার চোখ গেল আমার হাতের দিকে। হাতের দিকে তাকিয়ে দেখলাম আমার হাতে জখমটা থেকে রক্ত পড়ছে। তার মানে এতক্ষণ যা হয়েছে তা আমার স্বপ্ন ছিল না।
তবুও পুরোপুরিভাবে বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য সকালবেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আস্তে আস্তে রাতের আধার গুটিয়ে আকাশটা লাল হয়ে পূর্ণ গগনে সূর্য উঠতে লাগলো। আমি হাতের জখমটায় মলম লাগিয়ে ঘর থেকে বের হলাম। তখন হালকা হালকা আলো ছিল, পুরোপুরিভাবে সূর্যটা ওঠেনি। ঘর থেকে বের হয়ে আরেকটা বিষয় লক্ষ্য করে চমকে গেলাম। খেয়াল করলাম একটা অপরূপ সুন্দরী মেয়ে বাগানের দিকে হেঁটে যাচ্ছে। মনে মনে ভাবলাম, গেট তো তালা দেওয়া, তাহলে এই মেয়ে বাড়িতে ঢুকলো কি করে? আমিও মেয়েটার পিছু নিলাম। মেয়েটা দৌড়ে বাগানের দিকে যেতে লাগলো। আমিও মেয়েটার পেছন পেছন দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে বললাম, এই কে তুমি? দাঁড়াও বলছি, না হয় কিন্তু চেঁচিয়ে বাড়ির সবাইকে ডাক দিব। কি হলো, কথা কি কানে যায় না? দাঁড়াও না বলছি। খেয়াল করলাম মেয়েটা আমার কথা পাত্তা না দিয়েই দৌড়াতে লাগলো। আমিও জোরে দৌড়ে মেয়েটার সামনে দিয়ে দাঁড়ালাম। তখন মেয়েটাকে দেখে স্তব্ধ হয়ে গেলাম। এই তো অনুরমা। কিন্তু অনুরমার তো ঠোঁটের নিচে তিল ছিল না, আর অনুরমার রূপে এত সুন্দর আলোর ঝলকানিও ছিল না। এই মেয়ে কে তাহলে? কে? পরক্ষণে ভাবলাম হয়তো এটাও একটা মায়া, আর অনুরমা আমাকে সে মায়ায় ফাঁসিয়ে রেখেছে। আমি একটু কর্কশ গলায় বললাম, কি হয়েছে অনুরমা? তুমি আমাকে দেখে দৌড়াচ্ছ কেন? আর বাগানের দিকেই বা কেন যাচ্ছ? মেয়েটা তাড়াহুড়ো করে বলতে লাগলো, আমি অনুরুমা না। আমি বিস্মিত হলাম কথাটা শোনার পর। বিস্মিত হয়ে বললাম, আমার সাথে কিসের নাটক করছো? তুমি অনুরমা না আমি বললেই বিশ্বাস করব? সত্যি বলছি, আমি অনুরুমা না। মেয়েটার কথা শুনে কেন জানি না মনে হলো মেয়েটা সত্যি বলছে। তাই মেয়েটাকে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে তুমি কে? তুমি দেখতে তো একদম অনুরমার মতো। মেয়েটা আমার দিকে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এখন এসব বলার সময় নয়। আলো ফুটলেই আমি অদৃশ্য হয়ে যাব। কালকে ভোর 5টায় এখানেই থেকো, তবে আলো ফোটার আগে এসো। সূর্যের আলোতে আমি দৃশ্যমান হতে পারবো না। সূর্য ওঠার সাথে সাথে আমার শক্তি বিলীন হয়ে যায়। মেয়েটার কথা শুনে বিস্ময়ের পাল্লাটা ভারী হলো। বিস্মিত হয়ে বললাম, তাহলে তুমি কে সেটা তো বলে যাও। বলতে বলতেই খেয়াল করলাম মেয়েটা অদৃশ্য হয়ে গেল। মাথাটা খুব ব্যথা করছে, বুঝতে পারছি না আমার সাথে কি ঘটছে। মনে মনে ভাবতে লাগলাম, মেয়েটা অনুরমার মতো দেখতে অবিকল। মেয়েটা যদি অনুরমা না হয় তবে এই মেয়েটাকে আর এখানে বা কেন এসেছে? মেয়েটা মিলিয়ে বা গেল কি করে? আমি কি কোনো স্বপ্ন দেখছি? চারপাশ ভালো করে খেয়াল করে হাতে চিমটি কেটে আহ করে শব্দ করে উঠলাম। তার মানে আমি কোনো স্বপ্ন দেখছি না। তবে ওই মেয়েটাকে ভাবনার জগৎ থেকে যেন আসতেই পারছি না। এসব ভাবতে ভাবতে সামনে এগোতে লাগলাম। এর মধ্যে অরণ্য আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, কি রে, তুই এত সকাল সকাল বাগানে এসে কি করছিস? অরণ্যকে দেখে হালকা রেগে গিয়ে বললাম, তোকে কি জবাব দিতে হবে নাকি? তুই তোর বউ রেখে এখানে এসেছিস কেন? অনুরমা কোথায়? অনুরমা ঘুমাচ্ছে। আচ্ছা, তুই ইদানিং অদ্ভুত ব্যবহার কেন করছিস? আমার সাথে সাথে সবসময় কেমন জানি খারাপ আচরণ করিস। কি করেছি আমি? কি করেছিস সেটা মনে হয় তুই জানিস না, আবার আমাকে বলতে আসছিস কি করেছি? এত ভালো গিরি তোকে দেখাতে কে বলেছে রে? আমার পেছনে লাগিস কেন সব সময়? বিয়ে করেছিস, বউ নিয়ে ভালো থাক। আমার কথা তোর ভাবতে হবে না। রাগ লাগে অনেক। আজব, আমি কি এমন করলাম বলবি তো? শুধু শুধু রাগ দেখাচ্ছিস তুই। আমার সাথে এরকম করলে বেশ খারাপ লাগে, কিন্তু একদম এরকম করবি না। অনন্য কথা বলতেই লাগলো। অরণ্যের কথা যতই শুনছিলাম ততই শরীরটা রাগে গিজগিজ করতে লাগলো। রাগের মাত্রাটাও বেড়ে যেতে লাগলো। রাগ হয়ে অরণ্যের দিকে তাকিয়ে বললাম, শর্ত এখান থেকে, আমার সাথে কথা বলতে আসবি না। অসহ্য লাগে তোকে, এটা বুঝতে পারছিস না কেন? যত সব আজাইরা পক পক শুধু। বলেই আমি বাড়ির সামনে এসে চমকে গেলাম, কারণ খেয়াল করলাম অরণ্য বাড়ির সামনে দাঁড়ানো আর তার পাশে অনুরমা দাঁড়ানো। তাহলে একটু আগে আমি কার সাথে কথা বলছিলাম? তাহলে কি আমি কল্পনায় অরণ্যকে ভেবে কথা বলছিলাম? আমি এইসব গুলিয়ে যেতে লাগলাম। সব কিছুতেই কিন্তু একটা কিন্তু থেকে যাচ্ছে, কিন্তু এই কিন্তুর কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অনুরমা আমার কাছে এসে বলল, কি ব্যাপার, এইভাবে দাঁড়িয়ে আছো যে? আর এত সকাল সকাল বাগানের দিকে গিয়েছিলে কেন? অনুরমার কথা শুনে ভাবনার ঘোর থেকে বেরিয়ে বললাম, এমনি হাঁটতে গিয়েছিলাম, শরীরটা ভালো লাগছে না তো, তাই ভাবলাম বাগানে হাঁটলে মনটা ভালো লাগবে, এই আর কি। অনুরমা আমার মুখে তার হাত দিয়ে ধরে বলল, কি ব্যাপার মালিহা, তোমার মুখে এই আঁচড়ের দাগ কিসের? একদম লাল হয়ে আছে যে, কোথায় কি আঁচড় লেগেছিল? অনুরমা যখন আঁচড়ে স্পর্শ করলো আমি হালকা ব্যথা অনুভব হলো।
আমি ব্যথায় ওহ করে উঠলাম। তখনই মনে পড়ল রাতের কথা। রাতের কথা মনে হতেই মনে হলো যে আমি তো আমার হাতের রক্ত দিয়ে অরণ্যের জানলার পাশে একটা চিহ্ন দিয়েছিলাম। আমাকে দেখতে হবে চিহ্নটা আছে কিনা। চিহ্নটা যদি থাকে তাহলে বুঝতে হবে আমি মায়ায় ফেসে গেছি। আমার সাথে যা ঘটছে সব বাস্তব, কিন্তু আমি এর সঠিক রহস্য উদ্ঘাটন করতে পারছি না। আমার নীরবতা দেখে অনুরমা আবারও বলে উঠল, কি ব্যাপার, চুপ হয়ে আছো যে? আঁচড় কি করে লাগলো, বলবে না? আমি আমতা আমতা করে অনুরমাকে বললাম, জানি না কি করে আঁচড় লাগলো, হয়তো কোনোভাবে লেগেছে। কি যে করো না, সাবধানে চলতেও তো পারো, একটু মলম লাগিয়ে নিও। অনুরমার কথা শুনে কোনোরূপ জবাব না দিয়ে বাড়ির ভেতর ঢুকলাম। বাড়ির ভেতর ঢুকতেই আমার মনে হলো আমি যে অরণ্যের রুমের জানলায় চিহ্ন হয়ে গেছিলাম সেটা দেখে আসা যাক। যে ভাবনা সে কাজ। দৌড়ে গেলাম অরণ্যের রুমের পাশে। অরণ্যের রুমের পাশে গিয়ে খেয়াল করলাম চিহ্নটা জানলার পাশে আঁকা আছে। তার মানে আমি যা দেখছিলাম সেটা আমার স্বপ্ন নয়। তবে আমার সাথে কেন এমন হচ্ছে? আর অরণ্যকে বিয়ের পেছনেও একটা কারণ আছে বলে মনে হচ্ছে। সবকিছুই রহস্যময়, তবে আমি সেটা এখনো বের করতে পারছি না। সারাটা দিন শুধু এসব চিন্তা করেই পার করলাম, আর ভেতরে ভেতরে ছটফট করতে লাগলাম। ছটফট করতে করতেই দিন পেরিয়ে রাত নামলো। আগের রাতের মতোই একটা বিকট আওয়াজে আমার ঘুম ভাঙলো। আমি আবার আওয়াজ ধরে এগিয়ে অরণ্যের রুমের জানলার কাছে গেলাম। এবার অনুরমাকে দেখে আরও চমকে গেলাম। অনুরমার চেহারা এতটা বীভৎস ভাষায় প্রকাশ করার মতো না। অনুরমার চুলগুলো সাপ হয়ে অরণ্যকে পেঁচিয়ে রেখেছে। অরণ্যকে পেঁচিয়ে কি যেন বিড়বিড় করছে। আমি অরণ্যের এরকম হাল দেখে নিজেকে সামলাতে পারছিলাম না। চিন্তা করলাম এখনই অনুরমার রুমে যাব, গিয়ে অনুরমাকে ধরবো, আমার যা হয় হবে। এই ভেবে অরণ্যের রুমে যেতে নিব। এ সময় পুনরায় খেয়াল করলাম অনুরমা বিছানায় শুয়ে স্বাভাবিক রূপে ফিরে আসলো। এবার অনুরমা হাতটা বাড়াতেই মনে হলো কেউ একজন তার হাতে একটা বোতল দিয়েছে। বোতলটা দেখতে অনেকটা গোলাপ জলের বোতলের মতো। অনুরমা সে বোতলটা দিয়ে অরণ্যের শরীরের উপর কি যেন পানির মতো ছিটাচ্ছে। তখন অদ্ভুত রকমের একটা গন্ধ চারদিকে বিরাজ করছিল। আমি বুঝতে পারছিলাম না অনুরমা ঠিক কি চাচ্ছে। পানি ছিটাতে ছিটাতে অনুরমার মুখে কি যেন বিড়বিড় করছিল। আর অরণ্য কিছুক্ষণের মধ্যেই উঠে বসলো, কিন্তু অরণ্যকে কেন জানি না স্বাভাবিক মনে হচ্ছিল না। অরণ্য উঠতেই অনুরমাকে জড়িয়ে ধরলো। অনুরমাকে জড়িয়ে ধরে জানলার দিকে তাকাতেই আমার চোখের সাথে অরণ্যের চোখ পড়ল। অরণ্যের চোখে চোখ পড়তেই মনে হলো অরণ্যের চোখ থেকে আগুন বের হচ্ছে। আমি অরণ্যের চোখে তাকিয়ে থাকতে পারছিলাম না, আবার চোখ সরাতেও পারছিলাম না। খেয়াল করলাম অরণ্যের চোখ থেকে আগুনটা আমার দিকেই আসছে। আগুনটা আমার দিকে আসতেই আগুনটার উত্তাপে আমার মুখে ছ্যাঁকা লাগলো। মুখে ছ্যাঁকা লাগতেই অসম্ভব জ্বলুনি অনুভব করলাম। আর খপ করে ঘুম থেকে উঠে দেখলাম আমি আমার রুমে শুয়ে আছি। তার মানে আগের রাতে যেভাবে আমি মায়ায় ফেসে গিয়েছিলাম আজকেও সেইভাবেই ফাঁসলাম। ঘড়ির কাঁটায় খেয়াল করলাম 4টা বাজে। মনে হলো এর মধ্যে কোনো একটা উদ্দেশ্য লুকিয়ে আছে। অনুরমা নিশ্চিত কোনো উদ্দেশ্য হাসিলের জন্য অরণ্যকে বিয়ে করেছে। তবে অরণ্যের চোখ এমন হয়ে গেল কেন? কি হচ্ছে সব বুঝতে পারছি না। এর মধ্যেই আমার জানলাটা মনে হলো কেউ খুলছে, আর আমি জানলা খোলার আওয়াজ পেলাম। জানলা খুলতেই একটা সূক্ষ্ম আলোক রশ্মি জানলা দিয়ে আসলো। আমি আলোটার দিকে তাকাতেই একটা রাস্তা তৈরি হয়ে গেল। রাস্তা দিয়ে এগোবো কিনা বেশ দোটানায় পড়ে গেলাম। কিছুক্ষণ ভেবে সিদ্ধান্ত নিলাম রাস্তা দিয়ে এগোনো যাক। এই ভেবে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। যতই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম ততই বিকট বিকট আওয়াজ শোনা যাচ্ছিল। ভয়ে পেছনে আসতে নিয়ে খেয়াল করলাম আমি শূন্যে আছি, আর পেছনের রাস্তাটা মিলিয়ে গিয়েছে। এখন যদি আমি পেছনে আসতে চাই তাহলে নির্ঘাত পড়ে যাব। উপায় না পেয়ে ভয়ে ভয়ে সামনে এগিয়ে যেতেই একটা বিষয় দেখে ভয় কেঁপে উঠলাম, কারণ খেয়াল করলাম সামনে অরণ্য আর অনুরমা দাঁড়ানো। আমি বিস্মিত হয়ে অরণ্যের দিকে তাকিয়ে আরো ভয় পেয়ে গেলাম, কারণ অরণ্যের চোখে আগুনের লাভা জ্বলছিল। অরণ্যকে এই অবস্থায় দেখে জিজ্ঞেস করলাম, কি রে, তোর চোখে কি হয়েছে? আর এখানে কি করছিস? এমন করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? অরণ্য আমার কথার কোনো জবাবই দিচ্ছিল না। তাই পাশে থাকা অনুরমাকে বললাম, কি ব্যাপার অনুরমা, অরণ্যের কি হয়েছে? আর আমি কোন জায়গায় আসলাম? আমাকে এখানেই বা কে আনলো? জানলার আলো থেকে রাস্তায় বা কি করে তৈরি হলো? আমি তো এর কোনো উত্তরই খুঁজে পাচ্ছি না। অনুরমা আমার কথা শুনে মৃদু হাসলো। ততক্ষণে অনুরমার বিনুনিটা সাপের মতো ঝুলতে লাগলো। আমার ভয়ের মাত্রাটা বেড়ে যেতে লাগলো। অরণ্যকেও কেমন যেন লাগছিল। বেশ ভালোই বুঝতে পারছিলাম অরণ্য কোনো শক্তির মায়ায় পড়ে আছে। অপরদিকে অনুরমাকে বারবার একই প্রশ্ন করছিলাম,
তবে অনুরমার মুখ থেকে কোনো জবাবই আসছিল না। তাই সাহস করে অনুরমার কাছে গেলাম। অনুরমার কাছে গিয়ে অনুরমাকে যখনই ধরতে যাব ঠিক তখনই অনুরমা বিকট একটা হাসি দিল। অনুরমার হাসিতে আরো বেশি ভয় পেয়ে গেলাম। ভয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। অনুরমা হাসতে হাসতে বলল, কিরে এদিকে আসছিস যে? অরণ্যকে নিয়ে যেতে আসছিস নাকি? আমি অবাক হয়ে ভাবতে লাগলাম অনুরমা আমাকে তুই তুই কেন করছে। অনুরমাকে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে তুই তুই করে কেন বলছো? আর আমি অরণ্যকে নিতে আসি নাই। অরণ্য তোমার স্বামী, আমি কেন ওকে নিতে আসব? আমি বুঝতে পারছি না এটা আমার কল্পনা নাকি অন্য কিছু। সত্যি করে বলো তো তুমি কে? বিকট গলায় চেঁচিয়ে অনুরমা বলল, আমি কে এটা জানার কি খুবই দরকার তোর? অবশ্যই দরকার, কারণ তুমি আসার পর থেকে আমার সাথে অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো বেশি ঘটছে। বলো তুমি কে, আর অরণ্যকে কেন বিয়ে করেছো? আমার তো মনে হয় না তুমি এ জগতের কেউ। আমার কাছে কেন জানি না মনে হচ্ছে অরণ্যকে বিয়ের পেছনে তোমার কোনো উদ্দেশ্য আছে। বলো তুমি কে, আর কি উদ্দেশ্যে এই বাড়িতে এসেছো? আমার কথা শুনে অনুরমার চোখগুলো লাল বর্ণ ধারণ হয়ে গেল। চোখগুলো থেকে আগুনের লাভা বের হয়ে ছিটকাতে লাগলো, আর আমার দিকে তেড়ে এসে বলল, বড্ড বেশি ভেবে ফেলছিস। তোর জন্যই আমার কাজটা করতে দেরি হচ্ছে, তোর জন্যই আমার কাজে বারবার ব্যাঘাত ঘটছে। তোকে আজকে শেষ করে তোর রক্ত দিয়ে গোসল করব। বলেই পুনরায় বিকট হাসি দিয়ে আমার কাছে তেড়ে আসতে নিয়েও থেমে গিয়ে বলল, না, তোকে আমি না, তোকে তো তোর ভালোবাসার মানুষ অরণ্যকে দিয়ে আঘাত করব। বলেই অনুরমা অরণ্যের দিকে তাকিয়ে চোখ থেকে কি যেন বের করে অরণ্যের মাথায় প্রবেশ করালো। সাথে সাথে অরণ্য বিকট ভাবে হাসতে লাগলো আর আমার দিকে তেড়ে আসলো। আমার কাছে এসেই আমার ঘাড়ে কামড়ে ধরলো। আমার দম আটকে যেতে লাগলো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কোনোভাবে টেনে অরণ্যকে ছুটিয়ে ধাক্কা দিয়ে বললাম, অরণ্য তুই এমন করিস না, আমাকে এভাবে আঘাত করছিস কেন? আমাকে দয়া করে আঘাত করিস না। অরণ্য কোনো কথাই শুনছিল না। মুহূর্তের মধ্যেই অরণ্যের নখগুলো বড় হয়ে গেল আর আমাকে আঁচড় দিতে লাগলো। আমি পেছনের দিকে তাকিয়ে দেখলাম আমি একটা খণ্ড রাস্তায় দাঁড়িয়ে আছি। পেছনের দিকে গেলে উপর থেকে নিচে পড়ে যাব। এদিকে অরণ্য আমার দিকে তেড়ে আসতে নিল। আমি কি করব বুঝতে না পেরে পেছতে নিয়ে রাস্তার দিক থেকে নিচে একটা কুয়োতে পড়ে গেলাম। কুয়োতে তাকিয়ে আরো ভয় পেয়ে গেলাম, কারণ কুয়োটার অর্ধেক পানির পরিবর্তে রক্তে পরিপূর্ণ ছিল। বিভৎস রক্তের ঘ্রাণ নাকে আসতে লাগলো। কিভাবে কুয়ো থেকে উঠবো এসব ভাবতে লাগলাম। এর মধ্যে একটা বাচ্চা আসলো, কিন্তু বাচ্চাটার মুখে খেয়াল করে দেখলাম বড় বড় দাঁত, আর সে দাঁত দিয়ে আমার দিকে তেড়ে এসে আমার হাতে কামড়ে ধরলো। হাতের কামড়টা ছাড়ানোর চেষ্টা করলাম, কোনোভাবেই ছাড়াতে পারছিলাম না। এক পর্যায়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে সজোরে ধাক্কা দিতেই ঘুম থেকে খপ করে উঠলাম। ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি খেলাম, ঘরের লাইটটা জ্বালালাম। শরীরটা ঘাম দিল অনেক, আর ভয়ে হাত পা কাঁপছিল। বিছানা থেকে নামার সাহস পাচ্ছিলাম না। মনে হতে লাগলো এই বুঝি খাটের নিচ থেকে কেউ এসে আমাকে জাপটে ধরলো। ভয়ে বিছানায় শুয়ে ভাবতে লাগলাম কিছুক্ষণ আগের ঘটনা কি সত্যি ছিল নাকি কল্পনা। এর মধ্যেই গলায় ব্যথা অনুভব করলাম। মোবাইলের ক্যামেরাটা অন করে দেখলাম একটা কামড়ের দাগ গলায়। হাতেও খেয়াল করলাম একটা কামড়ের দাগ। তার মানে কিছুক্ষণ আগের ঘটনাটা সত্যি। যদি সত্যি হয় তাহলে অনুরমাকে আর অরণ্যকে কেন বিয়ে করেছে? প্রশ্নগুলো মনে আসতে লাগলো, কিন্তু কোনো উত্তর পাচ্ছিলাম না। এর মধ্যে খেয়াল করলাম ঘড়ির কাঁটায় 5টা বাজে। 5টা বাজতেই আমার মনে হয়ে গেল গতকালকের কথা, কারণ অনুরমার মতো দেখতে মেয়েটা বাগানে যেতে বলেছিল। আমি যাব কিনা ভাবতে লাগলাম, কারণ এমনিতেও যা ঘটেছে তা নিয়ে বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ ভেবে মনে হলো একবার গিয়েই দেখা উচিত, কারণ এমনিতেও যা হচ্ছে পরবর্তীতে যে আরো ভয়ানক কিছু ঘটবে আন্দাজ করতে পারছিলাম। তাই সাহস করেই সিদ্ধান্ত নিলাম যে বাগানে যাব। বেশ ভয় লাগছিল খাট থেকে নামতে, কারণ মনে হচ্ছিল খাট থেকে নামলেই আমার পায়ে কেউ জাপটে ধরবে। তবুও মনে সাহস সঞ্চয় করে খাট থেকে নামলাম। খাট থেকে নামার পরপরই কি যেন আমার পায়ের উপর দিয়ে গেল। আমি ভয়ে খপ করে পুনরায় খাটে উঠে গেলাম। ভয়ে কলিজা কাঁপতে লাগলো। এই মুহূর্তে খেয়াল করলাম একটা ইঁদুর গিয়েছে। বাড়িতে বেশ ইঁদুরের উপদ্রব বেড়েছে ইদানিং। ইঁদুরেরও খেয়ে কাজ নেই। এই ভয়ের মধ্যে আরো ভয়টা বাড়িয়ে দিল। আমি আবার মনে সাহস জুগিয়ে খাট থেকে নামলাম। খাট থেকে নেমে দরজা খুলে খেয়াল করলাম এখনো আলো ফুটেনি। বাহিরটা বেশ অন্ধকার। বেশ ভয়ে ভয়ে অন্ধকারে মোবাইলের টর্চটা হালকা জ্বালিয়ে রওনা হলাম বাগানের দিকে। বাগানের দিকে যতই যাচ্ছিলাম ততই গাটা ছমছম করতে লাগলো। মনে হতে লাগলো এই বুঝি আমার পেছনে কেউ হাঁটছে। পেছনে তাকিয়ে খেয়াল করলাম কেউ নেই। চারপাশে গাছ দেখেও ভয় পেয়ে যাচ্ছিলাম। মনে সাহস জোগাতে চাইলে ভয় কুকড়ে যাচ্ছিলাম। ভয়ে ভয়ে বাগানের ভেতর ঢুকলাম।
খেয়াল করলাম বাগানে কেউই নেই, কিন্তু মেয়েটা তো বলেছিল 5টার দিকে এখানে থাকবে। তাহলে মেয়েটা কোথায়? এখনো আসছে না কেন? পাক্কা 10 মিনিট অপেক্ষা করার পরও যখন মেয়েটাকে পেলাম না, তখন এখানে দাঁড়িয়ে থাকার তেমন সাহস হলো না, তাই বাড়ির পথে রওনা দিলাম। এর মধ্যে মনে হলো কেউ আমার কাঁধে হাত রেখেছে। আমি বেশ ভয় পাচ্ছিলাম পেছনের দিকে তাকাতে, তবুও নিজেকে সামলে পেছনে ফিরে তাকাতেই দেখলাম অনুরমার মতো দেখতে মেয়েটা দাঁড়িয়ে আছে। আমি অনুরমার মতো দেখতে মেয়েটাকে বললাম, তোমার জন্যই এখানে এসেছি, বলো তুমি কে? তুমি আর অনুরমা দেখতে একরকম কিভাবে হলে? তুমি যদি অনুরমা না হও তাহলে তুমি কে? মেয়েটা আমার দিকে একটু তাকালো। মেয়েটার চোখ দেখে মনে হলো বেশ মায়াবী। অনুরমার চোখ মোটেও এত মায়াবী। আমি চোখ থেকে আমার চোখটা সরিয়ে নিলাম, কারণ মনে হচ্ছিল কোনো মায়ায় ফেসে যাব। চোখটা সরিয়ে মেয়েটাকে আবার বললাম, বলো তুমি কে? কথা বলছো না কেন? মেয়েটা একটু চুপ থেকে বলল, আমি অনুরমার যমজ বোন নিরুপমা। তাহলে সত্যি অনুরমা কোনো স্বাভাবিক মানুষ না, কারণ নিরুপমা যে অন্য জগতের মানুষ সেটা আমি গতকালকে অদৃশ্য হওয়ার দৃশ্য দেখেই বুঝেছিলাম। কারণ নিরুপমাকে জিজ্ঞেস করলাম, আমার তো মনে হচ্ছে না তুমি এ জগতের মানুষ। তুমি যদি অন্য জগতের হও তাহলে নিশ্চয়ই অনুরমাও এ জগতের না, আর অনুরমাও কোনো মানুষ না। জবাবে নিরুপমা বলল, মালিয়া, তোমার ধারণা ভুল। আমি এই জগতের না, এটা ঠিক, তবে অনুরমা মানুষ, আর সে এই জগতে। আমি বিস্মিত হয়ে বললাম, এটা কি করে সম্ভব? তুমি আর অনুরমা যদি যমজ বোন হও তাহলে দুজন দুই জগতের কি করে সম্ভব? আমি তো কোনো কিছুই বুঝছি না। নাকি তুমি অনুরমা আমাকে মায়ায় ফাঁসাতে চাচ্ছ? তোমাকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। নিরুপমা তার মায়াবী গলায় বলল, আমাকে তুমি বিশ্বাস করো, আমি তোমার ভালো করতে এসেছি, তোমাকে সাহায্য করার জন্য এসেছি। আর আধা ঘন্টা পরে সূর্যের আলো ওঠার সাথে সাথে আমি অদৃশ্য হয়ে যাব। এর আগে তুমি শুধু আমার কথাটা শোনো। আমার কথাটা শুনলে তোমার ভিতরে থাকা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। অনুরমা কে, আমি কে, আর অনুরমা কেন অরণ্যকে বিয়ে করেছে, আর তোমার সাথে কেন এমন ঘটছে, সব রহস্যের উত্তর পেয়ে যাবে। শুধু আমার কথাগুলো শোনো। নিরুপমার দিকে তাকিয়ে বললাম, কি বলতে চাও বলো? নিরুপমা মুখটা গম্ভীর করে বলল, আজ থেকে 30 বছর আগে আমার বাবা মায়ের কোল আলো করে আমাদের দু বোনের জন্ম হয়। আমি আর অনুরমা ছিলাম যমজ বোন। আমাদের দুজনের চেহারা একই রকম ছিল, তবে আমি দেখতে একটু ফর্সা ছিলাম আর অনুরমা দেখতে শ্যামবর্ণ ছিল। আমাদের আর একটা পার্থক্য হলো আমার ঠোঁটের নিচে একটা তিল ছিল, আর অনুরমার ঠোঁটের নিচে কোনো তিল ছিল না। যাই হোক, আমাদের চরিত্রের মধ্যেও অনেক পার্থক্য ছিল। আমি খুব শান্তশিষ্ট ছিলাম, আর অনুরমা ছোটবেলা থেকেই অনেক উগ্র মেজাজের ছিল। উগ্র মেজাজের কারণে বাবা মা তাকে একটু শাসনেই করলে সে আমার দিকে তেড়ে আসতো, কারণ তার ধারণা ছিল যে আমি শান্তশিষ্ট থাকি বলেই তাকে সবাই শাসন করে। মাঝে মাঝে এমন হতো যে বাবা মা তাকে শাসন করে মারলে আমাকে এসে মারতো। আরও অনেক অনাকাঙ্ক্ষিত কাণ্ড ঘটাত। এভাবেই আমি আর অনুরমা বড় হতে লাগলাম। অনুরমা আর আমার চুলগুলো ধীরে ধীরে বড় হতে লাগলো। আমাদের দু বোনের চুলগুলোই ছিল অনেক লম্বা। পড়াশুনোর দিক দিয়ে আমি বেশি ভালো ছিলাম। মোট কথা, আমার মধ্যে সব কিছুর একটা ভালো দিক ছিল, আর অনুরমা তার বিপরীত ছিল। দেখতে দেখতে দুজনের বয়স 25 হলো, আর সেখানে থেকেই বিপত্তি ঘটা শুরু হলো। একদিন খেয়াল করলাম অনুরমার রুমে একটা বিড়াল নিয়ে আসে। সেটাকে প্রথমে আঘাতের পর আঘাত করে মেরে ফেলে। আমি অনুরমার এমন ব্যবহারে ভয় পেয়ে গিয়েছিলাম। অনুরমাকে বললাম, অনুরমা, তুই বিড়ালটাকে এভাবে নির্মমভাবে আঘাত করে মারলি কেন? এতটা হিংস্র কি করে হতে পারলি? তোর বুক কি কেঁপে ওঠেনি? সাথে সাথে অনুরমা একটা অট্ট হাসি দিয়ে বলল, এটাকে এখন জীবিত করব, দেখবি কি করি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিভাবে? অনুরমার সাথে কি যেন বিড়বিড় করছিল, আর বিড়ালটা জ্যান্ত হয়ে দৌড়ে গেল। সেদিনের কারণটা জানতে না পারলেও পরে জানতে পারি অনুরমা কালো জাদুর প্রতি ঝুঁকে গিয়েছে। কার সংস্পর্শে এমন হয়েছে প্রথমে বুঝতে পারিনি, পরে জানতে পারলাম এক পিশাচী সন্ন্যাসীর কাছ থেকে এগুলো শিখেছে।
আমি অনুরুমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি এই কাজগুলো একদম ভালো না, এই কাজগুলো যেন না করে। অনুরুমা আমার কথার কোনো পাত্তা দিত না, বরং কাজগুলো আমার সামনে বেশি করত। তাই বাধ্য হয়ে বাবা মাকে বলি। মা বাবাও অনুরুমাকে অনেক শাসন করেছিল, কিন্তু অনুরুমা বাড়ি ছেড়ে গিয়ে সন্ন্যাসের সাথে থাকা শুরু করলো আর কালো জাদুতে নিজেকে অভিজ্ঞ করতে লাগলো। আস্তে আস্তে অনুরুমা আরো শক্তিশালী হয়ে গেল। এদিকে বাবা মা অনুরুমার চিন্তায় শুকিয়ে গেল। বাবা মায়ের এমন দশা দেখে বহুবার অনুরুমার কাছে খবর পাঠিয়েছে যাতে করে অনুরুমা ফিরে আসে, কিন্তু অনুরুমা ফিরে আসেনি। একদিন উপায় না পেয়ে বাবা মায়ের কথা ভেবে আমি গেলাম সেই সন্ন্যাসীর খবরিতে গিয়ে বেশ অবাক হলাম, কারণ কত শত বিদঘুটে জিনিসপত্র আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, অন্ত নেই। বেশ ভয় করছিল বাড়ির ভিতরে ঢুকতে, তবুও নিজের মনে সাহস জুগিয়ে ভিতরে ঢুকলাম। দরজার পাশে যেতেই অনুরুমার সন্ন্যাসীর কথোপকথন আমার কানে আসলো। আমি সরাসরি রুমে না ঢুকে দরজার পাশে দাঁড়িয়ে পড়লাম। সন্ন্যাসী অনুরুমাকে বলছে, তুই আগের চেয়ে অনেক কিছু শিখেছিস, অনেক শক্তিশালী হয়েছিস, কিন্তু তোকে এ শক্তি ধরে রাখতে হলে একটা কাজ করতে হবে। এতে করে তোর শক্তি বাড়বে আর বেঁচে থাকতে পারবি অনেক দিন। যদিও কাজটা অনেক কঠিন, তুই পারবি কিনা আমি একটু সন্দিহানে আছি। অনুরুমা সন্ন্যাসীকে আশ্বস্ত করে বলল, যত কঠিন কাজই হোক না কেন আমি করতে প্রস্তুত। আপনি আমাকে বলুন কি করতে হবে, নিজের শক্তি বাড়ানোর জন্য আমি সব কাজ করতে রাজি আছি। সন্ন্যাসী গম্ভীর গলায় জবাব দিল, তোকে নর বলি দিতে হবে। নর বলি না দিলে তোর শক্তি বেশি দিন স্থায়ী হবে না। নরবলির কথা শুনেই আমার ভিতরটা আঁতকে উঠেছিল। ভেবেছিলাম অনুরুমা রাজি হবে না, কিন্তু অনুরুমা নরবলি দিতেও রাজি হয়ে গেল। অনুরুমা সন্ন্যাসীকে বলল, এ তো কোনো কঠিন কাজই না, এটা অধিকই সহজ কাজ। আমি আমার শক্তি দিয়ে একটা মানুষ ধরে এনে বলি দিয়ে দিব, এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। সন্ন্যাসী রহস্য গলায় বলল, একটা বিপত্তি আছে। অনুরুমা প্রশ্ন করল, কি বিপত্তি? বিপত্তিটা হলো যাকে তাকে বলি দিতে হবে না। অনুরুমা উৎসুক কণ্ঠে জবাব দিল, তাহলে কাকে বলি দিতে আপনি বলুন, আমি আমার শক্তি বৃদ্ধির জন্য সব করতে প্রস্তুত। সন্ন্যাসী সজোরে বলল, তোর বাবা মাকে বলি দিতে। বাবা মাকে বলি দিতে হবে কথাটা শুনেই আমার ভিতরটা কেঁপে গেল। মনে মনে ভাবলাম হয়তো অনুরুমা রাজি হবে না, কারণ কোনো সন্তান তার বাবা মাকে বলি দিতে পারে না। তবে আমার সেই বিশ্বাসটা মিথ্যে হয়ে গেল। অনুরুমার জবাবে অনুরুমা বলল, আমি রাজি আপনার প্রস্তাবে। আমি আমার মায়া দিয়ে বাবা মাকে এখানে নিয়ে আসবো আর বলি দিব। আমার শক্তি বৃদ্ধির জন্য যা যা করতে হয় করব। তবুও আমি আমার শক্তিকে মহাশক্তিতে পরিণত করেই ছাড়বো। আপনি বলুন কবে বলি দিতে হবে। অনুরুমার কথা শুনে নিজেকে আর স্থির রাখতে পারলাম না। অনেকটা অস্থিরতা নিয়ে এই ঘরে প্রবেশ করে অনুরুমাকে বললাম, তুই বাবা মাকে বলি দিবি সামান্য শক্তির জন্য? এতটা নিচে নেমে গেলি? বাবা মাকে বলি দেওয়ার কথা বলার আগে তোর বুকটা কেঁপে উঠলো না? আমাকে এভাবে দেখে অনুরুমা চমকে গিয়ে বলল, তার মানে তুই দরজার আড়াল থেকে সব শুনে গিয়েছিস। শোন, আমার শক্তি হাসিলের জন্য যা করতে হয় করব। বেশ ভালোই বুঝতে পারছি তোর জন্য আমার কাজে ব্যাঘাত ঘটবে, তাই তোকে বাঁচিয়ে রেখে তো লাভ নেই। এ বলে অনুরুমা আমাকে মায়া শক্তি বলে শূন্যে তুলে ফেলল। আমার দমটা আটকে গিয়ে নাক দিয়ে রক্ত বের হতে লাগলো। ক্রমশই আমি নিস্তেজ হতে লাগলাম। ঠিক এই মুহূর্তেই আমাকে শূন্য থেকে নামিয়ে আছড়ে ফেলল। আমার মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আমি মৃত্যুর জগতে পদার্পণ করলাম। সে সাথে আমার আত্মাটা অতৃপ্ত হয়ে ঘোরাফেরা করতে থাক। অনুরুমা আস্তে আস্তে আমার বাবা মাকে বলি দিল। সেই সাথে সে অনেক শক্তিশালীর অধিকারী হলো। এই যে তোমার বিয়েতে গিয়ে মনে হচ্ছিল না সবাই কেন সাদা শাড়ি পরে আছে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ কেন? তবে আমার এমন মনে হলো বাকিদের কাছে তো এমন মনে হয়নি। এর কারণ কি? জবাবে নিরুপমা বলল, অরণ্য তোমাকে ভালোবাসে, এই কারণে তোমাকে বিশেষ শরবত পান করিয়েও মায়া জালে ফাঁসাতে পারেনি। বাকিরা মায়ার জালে ছিল, তাই বিষয়টা অবলোকন করতে পারেনি।
তুমি তেমন মায়ায় ছিলে না, তাই বিষয়টা অবলোকন করতে পেরেছো। সবাই সাদা কাপড় পরেছিল, এই জন্য সে বাড়ির কেউই জীবিত ছিল না, শুধুমাত্র অনুরুমা ব্যতীত। ওই বাড়িতে সবাই আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। অনুরুমা সেগুলোই মায়া শক্তি দিয়ে বিয়ের আসর সাজিয়ে অরণ্যকে বিয়ে করেছে। আমি অবাক হয়ে বললাম, ওই বাড়ির আত্মাগুলো কি মুক্তি পাবে না কখনো? আর তুমি এখানে আসলে কিভাবে? অনুরমা একটু ভরসা দিয়ে বলল, আমাকে অনুরুমা ওই বাড়িতে মারেনি, তাই আমি বাইরে ঘুরে বেড়াতে পারি। তবে সূর্যের আলোর সাথে সাথে আমার শক্তি বিলীন হয়ে যায়। আমি শুধু অন্ধকারে দৃশ্যমান হতে পারি, আলোতে আমার শক্তি দৃশ্যমান হয় না। আমি উৎসুক কণ্ঠে বললাম, আচ্ছা আমার সাথে এমন কেন হচ্ছে? আমি কোনটা বাস্তব আর কোনটা কল্পনার ফারাক খুঁজে পাচ্ছি না। আমার কাছে কেন এগুলো কল্পনা মনে হচ্ছে? নিরুপমা হতাশ গলায় বলল, তোমাকেও তারা মায়ায় বশ করে ফেলতেছে, কারণ তোমার জন্যই অনুরুমার কাছে বারবার আঘাত করছে। আমি অবাক হয়ে বললাম, আমার জন্য ব্যাঘাত করছে মানে? হ্যাঁ, তোমার জন্যই ব্যাঘাত করছে, কারণ অরণ্য তোমাকে ভালোবাসে। অরণ্য তোমাকে দেখলেই তার মায়া শক্তি অর্ধেক বিলীন হয়ে যায়, যার ফলে অনুরুমা তার কাজটা সঠিকভাবে করতে পারছে না। তাই তোমাকে এসব মায়ায় আটকিয়ে তোমাকে মেরে ফেলতে চাচ্ছে, আর আমি তোমাকে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসছি প্রতিবার। আমি উৎসুক গলায় বললাম, আচ্ছা অনুরমা অরণ্যকে কেন বিয়ে করেছে? এর পেছনে কোনো উদ্দেশ্য তো অবশ্যই আছে, কিন্তু উদ্দেশ্যটা কি? নিরুপমা একটু দম নিয়ে বলল, কারণ অনুরুমার অমরত্ব লাভের জন্য অরণ্যকে দরকার। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, অরণ্যকে কেন দরকার? ঠিক এই মুহূর্তে নিরুপমা বলল, আজকে আর কথা বলতে পারবো না, সূর্য উঠে গিয়েছে, আমার শক্তি এখন বিলীন হয়ে যাবে। আমি কথা বলতে চাইলেও বলতে পারবো না, এখানে অদৃশ্য হয়ে যাব। কালকে আবার এখানে এসো, কালকে বাকি কথা হবে। আজকে গেলাম। এ বলে নিরুপমা অদৃশ্য হয়ে গেল। আর আমি বাগান থেকে বাড়িতে আসার জন্য রওনা দিলাম। মনে মনে অশান্তি আসছিল, এটা ভেবে যে অরণ্য কিভাবে অনুরমাকে আমরত্বের জন্য সাহায্য করবে। অরণ্যকে অনুরমা কি করবে? মেরে দিবে না তো? এসব ভেবেই বুকটা কেঁপে উঠল। বাড়ির পাশে আসতেই দেখলাম অনুরমা আর অরণ্য দাঁড়িয়ে আছে। আমি অরণ্যকে দেখে অরণ্যের কাছে গিয়ে তার চোখের দিকে তাকালাম। কত ভুল বুঝে কত কিছুই না বলেছি, কিন্তু আমার অরণ্য সব সময় আমাকেই ভালোবেসেছে। অরণ্যের চোখে এক ভালোবাসার ছন্দ খুঁজে পাচ্ছিলাম। অরণ্য আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আমাকে কিছু বলতে নিবে। ঠিক এ মুহূর্তে অনুরমা আমাদের মাঝে আসলো। অনুরমার চোখগুলো দেখে ভয় পেয়ে গেলাম, কারণ অনুরমার চোখে রাগের মাত্রা স্পষ্ট বোঝা যাচ্ছিল। অনুরমার চোখগুলো কেমন বিবর্ণ হয়ে গেল। এ সময় জেঠি এসে বলল, কি রে মালিহা, তোর তো দেখাই মিলে না, সারাদিন ঘরে বসে থাকিস। আগে তো সারাদিন আমার কাছে এসে বসে থাকতি, এখন তো তাও করিস না। কি করিস ঘরে বসে? এত একটু কি বিরক্ত আসে না ঘরে বসে থাকতে? জেঠির ডাকের সাথে সাথে অনুরমা নিজেকে স্বাভাবিক করে বলল, ঠিকই বলেছেন মা, আমি এটা জিজ্ঞেস করার শুনেই আসলাম। আমি বাড়িতে নতুন, ভাবলাম মালিহার সাথে একটু গল্প করে সময় পার করব, কিন্তু মালিহা তো আমার কাছেই আসে না তেমন। কি গো মালিহা, আমাকে কি ভালো লাগে না তোমার? অনুরমার কথা শুনে রাগ হলেও রাগের মাত্রা দমিয়ে অনুরমাকে বললাম, ভালো লাগবে না কেন? বেশ ভালো লাগে, তবে আমার শরীরটা ভালো না, তাই শুয়ে থাকি। শরীর দুর্বল তো, তাই উঠার শক্তি পাই না। পাশ থেকে জেঠি আমার কাছে এসে বলল, একটু তো শরীরে যত্ন নিতে পারিস, খাওয়া দাওয়া ঠিক করে করিস না। তোর মাও বললো তুই নাকি ঝিম ধরে সারাক্ষণ বসে থাকিস। এসব এখন এমন হলে চলবে বল? তোকে পরের ঘরে যেতে হবে, এখনই চেহারা নষ্ট করে ফেললে হবে? কি যে করিস না, এ বয়সে খাবি দাবি ঘুরবি ফিরবি, তা না ঝিম ধরে বসে থাকে ঘরে। কি হয়েছে তোর শুনি? আমি জেঠিকে আস্তে করে বললাম, না জেঠি, তেমন কিছু না, একটু খাওয়া দাওয়া করলেই ঠিক হয়ে যাবে। আমি এখন গেলাম। জেঠি মাথাটা ঘুরাচ্ছে, ঘরে গিয়ে একটু বিশ্রাম নিব। এ বলে আমি আমার রুমে চলে আসলাম। অসহ্য ছটফট করতেছে মন। কি যে হচ্ছে সব! অরণ্যের কথা ভেবে ছটফটানি যেন আরও বেড়ে গেল। ছটফটাতে ছটফটাতে সারাটা দিন পার করলাম। আস্তে আস্তে দিন পেরিয়ে রাত নামলো, আর সে সাথে আমার ভাবনাটাও বাড়তে লাগলো। রাতে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঠিক তখন খেয়াল করলাম
আগের রাতের মতোই শব্দ কানে ভেসে আসছে। প্রতি রাতের মতো আজকেও উঠে অরণ্যের রুমের পাশে গেলাম। অরণ্যের রুমের জানালা দিয়ে তাকালাম। খেয়াল করলাম আজকে অনুরমা কি যেন কাগজ পোড়াচ্ছে আর অরণ্যকে শুকাচ্ছে। কাগজ পোড়ার গন্ধটা কেমন জানি মরা মানুষের লাশ পচে যাওয়ার গন্ধের মতো লাগছে। এর মধ্যেই অরণ্য জানালা বরাবর তাকালো আর অরণ্যের চোখের দিকে আমার চোখ গেল। অরণ্যের চোখ কুৎসিত কালো হয়ে গেল আর সাথে সাথে অরণ্য এক বাজ পাখিতে পরিণত হলো। আমি ভয় পেয়ে গেলাম অরণ্যকে এমন রূপে দেখে। ভয়ে পেছোতে লাগলাম, কিন্তু বাজ পাখিটা এসে আমার চুল টেনে ধরলো, আমার মুখে গলায় আঁচড় দিতে লাগলো। আমার শরীর ক্ষতবিক্ষত হতে লাগলো। আমি শত চেষ্টা করেও বাজ পাখিটা থেকে নিজেকে রক্ষা করতে পারছিলাম না। মনে হচ্ছিল এ বুঝি আমার জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। ঠিক এই মুহূর্তে মনে হলো কেউ একজন পাখিটার দিকে সজোরে আঘাত করলো আর পাখিটা সাথে সাথে উড়ে ঘরে চলে গেল। ঘরে গিয়ে পাখিটা পুনরায় অরণ্যের রূপ ধারণ করলো। আমি ভয়ে সেখান থেকে চলে এসে আমার রুমের সামনে আসতেই খেয়াল করলাম নিরুপমা দাঁড়িয়ে আছে। নিরুপমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললাম, তুমি এখানে কখন আসলে? নিরুপমা আমাকে ধরে বলল, আমি না আসলে আজকে তোমার মৃত্যু ঘটতো। শব্দের দিকে এগিয়ে যাও কেন? ঘরে বসে থাকতে পারো না? আমি মাথায় হাতটা চেপে ধরে বললাম, জানি না আমার কি হয়, শব্দটা আসলে আমি নিজেকে সামলাতে পারি না। কখন যে মনের অজান্তে চলে যায় বলতে পারবো না। আচ্ছা এখন বলো, অনুরমা কেন অরণ্যকে বিয়ে করেছে? নিরুপমা আমাকে বলল, এখানে বলা ঠিক হবে না, আমাকে তোমার ঘরে নিয়ে চলো বলছি। আমি নিরুপমাকে ঘরে নিয়ে গিয়ে লাইটটা জ্বালিয়ে দিলাম। লাইটটা জ্বালানোর সাথে সাথে নিরুপমা চেঁচিয়ে বলল, এত কড়া আলো আমি সহ্য করতে পারি না, লাইট বন্ধ করে মৃদু আলো জ্বালাও। আমি নিরুপমার কথা শুনে সাথে সাথে ঘরের লাইটটা বন্ধ করে দিলাম আর নিরুপমাকে বললাম, এবার বলো অনুরমার অমরত্বের জন্য অরণ্যকে প্রয়োজন কেন? জবাবে নিরুপমা বলল, কারণ অনুরমাকে অমরত্ব লাভ করতে হলে একজন সাধারণ মানুষকে বিয়ে করতে হবে। সাধারণ মানুষকে বিয়ে করার পর মায়ায় ফেলে তার সাথে মিলন করতে হবে। আর মিলনের পর যে বাচ্চাটা হবে সেটা বলি দিয়েই অনুরমা অমরত্ব পেয়ে যাবে। আমি অবাক হয়ে বললাম, তাহলে এখনো কি অনুরমা আর অরণ্যের মিলন হয়নি? নিরুপমা কণ্ঠ গম্ভীর করে বলল, না, এখন মিলন হয়নি, কারণ মিলন করতে হবে পূর্ণিমা তিথিতে, আর পূর্ণিমা তিথি হবে আরও 15 দিন পর। অনুরমা এর মধ্যে অরণ্যকে মায়ায় ফাঁসিয়ে মিলনের জন্য প্রস্তুত করছে। তবে অরণ্যের মায়া তোমার কাছে আসলে নষ্ট হয়ে যাচ্ছে বারবার, তাই অনুরমা তোমাকে মারার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। 2-1 বার মারার পরিকল্পনা করে ব্যর্থ হয়েছে আমার জন্য, কারণ আমি প্রতিবার তোমাকে বাঁচিয়ে দিচ্ছি। তবে অরণ্য আর অনুরমার মিলনের পর আর একটা বিষয় ঘটবে। আমি উৎসুক চোখে নিরুপমার দিকে তাকিয়ে বললাম, কি ঘটবে? নিরুপমা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, মিলনের পর অরণ্যের মৃত্যু ঘটবে। অরণ্যের মৃত্যু ঘটবে। কথাটা শুনেই আমি আঁতকে উঠলাম। আঁতকে উঠে নিরুপমাকে বললাম, আমি থাকতে অরণ্যের কিচ্ছু হতে দিব না। আমাকে কি করতে হবে বলো, কি করলে অনুরমাকে শেষ করতে পারবো? নিরুপমা আমার কাছে এসে বলল, পূর্ণিমা তিথিতে অনুরমা আর অরণ্যের যেন মিলিত হতে না পারে সেটার ব্যবস্থা করতে হবে। কারণ এখন অনুরমা অরণ্যকে বিয়ে করেছে। যদি সঠিক সময়ে মিলিত হতে না পারে তাহলে অনুরমার মৃত্যু ঘটবে। তবে মিলন আটকানোর অনেক কঠিন কাজ, তুমি পারবে করতে? আমি বলিষ্ঠ গলায় নিরুপমাকে বললাম, আমি সব পারবো, আমার অরণ্যের জন্য নিজের জীবন দেওয়া লাগলেও দিব। নিরুপমা আমার সাহস দেখে বলল, আর 15 দিন পর পূর্ণিমা তিথি, আর এর আগেই তোমাকে একটা কাজ করতে হবে, অরণ্যের মায়ার জাল থেকে বের করে আনতে হবে। আমি বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বললাম, তবে সেটা কিভাবে? আমি কিভাবে অরণ্যকে মায়ার জাল থেকে বের করব? এর একটা উপায় বলো। নিরুপমা কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে থেকে বলল, অরণ্যের সামনে সামনে থাকবে সব সময়, অরণ্যের দিকে তাকিয়ে থাকার চেষ্টা করবে। অরণ্যকে অনুরমার কাছে বেশি যেতে দিবে না। অরণ্যকে সাজগোজ করে তোমার দিকে আকৃষ্ট করার চেষ্টা করবে। এতে অনুরমা রেগে যেতে পারে, তবে তুমি তোমার কাছে বহাল থাকবে। আমি এখন গেলাম। বলেই নিরুপমা অদৃশ্য হয়ে গেল। নিরুপমার অদৃশ্য হওয়ার পর আমি একটু খাটে হেলান দিয়ে শুলাম। সারা রাত ঘুম হয়নি, ঘুমে চোখটা ছেয়ে যাচ্ছে, মুখে গলায় আঁচড়ের দাগগুলো একটু ব্যথা করছে।
তবুও নিজেকে সামলে ঘুমোতে নিলাম। চোখটা ঠিক বুঝে আসবে এমন সময় বাইরে কান্নার আওয়াজে আমার ঘুম ভাঙল। বাড়ির সবাই এভাবে কাঁদছে কেন, ব্যাপারটা আমার কাছে বড্ড গোলমেলে লাগছিল। আমি তাড়াহুড়ো করে উঠলাম। উঠে বাড়ির বাইরে গিয়ে চমকে গেলাম। আমার বুকের কষ্টটা মুহূর্তের মধ্যে বেড়ে গেল। খেয়াল করলাম তীরা মারা গেছে। আমার কলিজাটা ফেটে কম্পন দিতে লাগলো। চেঁচিয়ে কান্না করতে লাগলাম। তীরাকে শেষবার দেখে নিজের ভেতর কেঁপে উঠলাম। সারা গায়ে আঁচড়ের দাগ। কত নির্মমভাবে মারা হয়েছে তীরাকে। আমার আর বুঝতে বাকি রইল না এ কাজটা অনুরমা করেছে। ভেতরে ভেতরে ভেঙে গেলাম খুব। সারাটা দিন কাঁদতে কাঁদতে পার করলাম। সন্ধ্যার সময় ঘরের লাইট বন্ধ করে বিছানার পাশে হাঁটু মুড়ি দিয়ে মাথাটা হাঁটুর উপর রেখে বসে বসে কাঁদতেছিলাম। ঠিক এই মুহূর্তে খেয়াল করলাম কেউ একজন আমার কাঁধে হাত রেখেছে। আমি মুখটা উপরে তুলতেই আধো আধো আলোতে খেয়াল করলাম এটা নিরুপমার হাত। নিরুপমাকে দেখে জোরে কান্না করে দিয়ে বলতে লাগলাম, অনুরমা তীরাকে মেরে দিয়েছে। আমি এখন কি করব? আমার তো কিছুই ভালো লাগছে না। তীরার মতো কি অরণ্যকেও হারিয়ে ফেলবো বলেই কেঁদে দিলাম। নিরুপমা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, এখন কাঁদার সময় না, তোমাকে তোমার লক্ষ্য থেকে বিচ্যুত করার জন্য এই কাজটা করেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, লক্ষ্য থেকে বিচ্যুত করতে মানে? নিরুপমা আমার কাছে এসে তারপর মুখটা একটু মলিন করে বলল, গতকালকে রাতের কথা কি ভুলে গিয়েছো? আমি বলেছিলাম যে তোমাকে অরণ্যের সামনে বেশি ঘুরতে, সাজগোজ করে অরণ্যকে তোমার দিকে আকৃষ্ট করতে। এতে করে অরণ্যের মায়া কেটে যাবে। আমি বিস্ময়ের সুরে বললাম, কিন্তু এটার সাথে তীরার মৃত্যুর কি সম্পর্ক? নিরুপমা আমার হাতটা ধরে বলল, তুমি কি বোকা নাকি? শোনো মেয়ে, তীরাকে মেরে ফেলে তোমাকে হতাশ করে ফেলেছে। এখন চাইলেও সাজগোজ করে অরণ্যের সামনে গিয়ে অরণ্যকে আকৃষ্ট করতে পারছো না। এতে লাভটা কার হচ্ছে বলো? আমি সত্যিই ভাবতে পারিনি অনুরমা এত বড় ছক কষেছে। আমি অস্থির হয়ে নিরুপমাকে জিজ্ঞেস করলাম, এখন আমি কি করব বলো? কিভাবে আমি অরণ্যকে বাঁচাবো? সহজ হিসাব মালিয়া, নিজেকে শক্ত করো আর অরণ্যকে তোমার দিকে আকৃষ্ট করো। বলেই নিরুপমা অদৃশ্য হয়ে গেল। এদিকে সারা বাড়িতে মৃত্যুর আহাজারি। তবুও আমি নিজেকে সামলে নিলাম। আজকে অরণ্যের দেওয়া সবচেয়ে পছন্দের শাড়িটা পরলাম। তীরা সব সময় এই শাড়িটা পরলে বলতো, মালিহা তোরে এই শাড়ি পরলে কেন জানি না আকাশের নীলিমার মনে হয়। তীরার কথাটা মনে হয়েই মনের অজান্তেই হু হু করে কেঁদে উঠলাম। বুকটা দুমড়ে মুচড়ে গেল। তবুও নিজেকে সামলে নিলাম। হাতে কাচের চুড়ি আর পায়ে নুপুর পরলাম। রাত তখন 1টা। অরণ্যের ঘরের সামনে গিয়ে পায়ের নুপুর বাজাতে লাগলাম। খেয়াল করলাম অনুরমা দরজা খুলেছে। অনুরমাকে দরজা খুলতে দেখে আমি পায়ে পড়া নুপুরের আওয়াজগুলো জোরে জোরে দিতে লাগলাম। আমার নুপুরের আওয়াজ শুনে অরণ্য দরজার পাশে এসে আমাকে এইভাবে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি অরণ্যের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলাম। সাথে সাথে খেয়াল করলাম আমি শূন্যে ভাসছি। আর কিছুক্ষণের মধ্যেই শূন্য থেকে আছড়ে নিচে পড়ে গেলাম। উঠে দেখলাম আমি বিছানায় শুয়ে আছি আর আশেপাশে মা জেঠিরা নির্জীব হয়ে বসে আছে। আমি বুঝতে পারছিলাম কি হয়েছে। আমি উঠে বসতেই মা আমার কাছে এসে বলল, কিরে মালিহা, কি হয়েছিল তোর? 15টা দিন শুধু হালকা জ্বরে ভুগছিস। ডাক্তার এসে দেখে গেল কয়েকবার। ডাক্তাররা কোনো রোগ ধরতে পারছিল না। হাসপাতালে ভর্তি করিয়েছিলাম, সেখান থেকেও রিলিজ দিয়ে দিল। আর তোর হুশও ছিল না। এই একটু হুশ আসছে আবার চলে যেত। নীল শাড়ি চুড়ি পরে কোথায় গিয়েছিলি তুই? মায়ের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তার মানে আমি 15 দিন পার করে ফেলেছি। তাহলে তো আজকে পূর্ণিমা তিথি। আজকে যদি অরণ্যকে অনুরমার হাত থেকে বাঁচাতে না পারি তাহলে চির বিদায় দিতে হবে অরণ্যকে। কি করব ভেবে উঠতে পারছিলাম না। নিরুপমার সাথে দেখা করা জরুরি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সন্ধ্যা 6টা বাজে। তার মানে হাতে আর সময় নেই। কিন্তু আমি নিরুপমার সাথে দেখা করব কিভাবে? আশেপাশে তাকিয়ে দেখলাম অরণ্য আর অনুরমা নেই। অরণ্য আর অনুরমাকে না দেখে ভেতরটা ভয়ে কেঁপে উঠল। আমি চুপ করে ভাবতে লাগলাম কি করা যায়। বেশ হতাশ হয়ে পড়লাম। অরণ্যকে চিরতরে হারানোর একটা বিয়োগ যন্ত্রণা মনে বাজতে লাগলো। আমার নীরবতা দেখে জেঠি আমার পাশে বসে বলল, কিরে মালিহা, চুপ করে আছিস কেন? আর তুই বাগানে শাড়ি পরে গিয়ে কি করছিলি? জেঠির কথা শুনে ভাবতে লাগলাম আমি তো বাগানে ছিলাম না। আমি তো অরণ্যের রুমের সামনে ছিলাম। হয়তো অনুরমা বাগান নিয়ে ফেলে এসেছে।
সব প্রশ্ন যেন মাথার মধ্যে গুলিয়ে ফেলছিলাম। জেঠি পুনরায় ধাক্কা দিয়ে বলল, কিরে মালিহা, কথা বলছিস না কেন? জেঠির ডাকে নিজেকে ভাবনার ঘোর থেকে বের করে এনে বললাম, জানি না জেঠি কি হয়েছিল, কেন যে এমন করলাম বলে মাথায় হাত দিয়ে চেপে ধরলাম। তখন জেঠি আমার কাছে এসে বলল, আচ্ছা তুই বিশ্রাম নে, এত কিছু ভাবতে হবে না, যা হয়েছে তো হয়েছেই, চুপ করে শুয়ে থাক। আমি তখন জেঠির দিকে তাকিয়ে বললাম, অরণ্য আর অনুরমা কোথায়? জেঠি হালকা হেসে বলল, ওরা ঘরেই আছে, তোর পাশে এতদিন বসেছিল। অনুরমা তো এ পর্যন্ত তোর যত্ন নিয়েছে, আজকে শুধু তোর পাশ থেকে উঠে ঘরে গেল। কথাটা শোনার পর আমিও আটকে উঠলাম। তার মানে অনুরমায় 15 দিন আমার যত্নের নাম করে মায়া শক্তিতে বেহুশ করে রেখেছিল। আমি যেহেতু মায়া শক্তিতে বেহুশ ছিলাম, তাই ডাক্তারও আমার কোনো রোগ ধরতে পারেনি। আর আজকে অনুরমা আমার কাছ থেকে উঠে গিয়েছে, কারণ আজকে সে অরণ্যের সাথে মিলিত হবে। তাই আমার থেকেও মায়া শক্তি বিলীন হয়ে গিয়েছে আর আমার হুঁশ ফিরেছে। কিন্তু আমি কি অরণ্যকে বাঁচাতে পারবো? এইসব ভেবেই আমার মন ভয়ে আটকে উঠল। এর মধ্যে মা ভাত নিয়ে এসে বলল, সবগুলো খা, না খেয়ে শরীরের হাল কি করেছিস? আমার কাছে মনে হলো আজকে জেঠি আর মাকে সবটা জানানোর দরকার না, না হয় অরণ্যকে অনুরমা মেরে দিবে। আমি না দেরি করে জেঠি আর মাকে বলতে যাব, ঠিক এমন সময় খেয়াল করলাম অনুরমা লাল বেনারসি পরে দাঁড়িয়ে আছে। জেঠি আর মা এ সময় লাল বেনারসি পরতে দেখে কিছুটা অবাক হয়ে অনুরমাকে বলল, কি ব্যাপার অনুরমা, এ অসময়ে লাল বেনারসি শাড়ি পরছে কেন? আমি মা জেঠিকে দ্রুত গলায় বললাম, মা জেঠি, এ অনুরমা অরণ্যকে মেরে দেবে, ওকে আটকাও। এখন আটকাতে না পারলে ও অরণ্যকে মেরে দিবে। এ এক পিশাচ, কালো জাদু করে, নিজের শক্তি অমর করতে অরণ্যকে বিয়ে করেছে। আরো কিছু বলতে নিব, এর মধ্যেই খেয়াল করলাম আমরা সবাই শূন্যে ভাসছি। জেঠি আর মা কেমন জানি নির্জীব হয়ে আছে, মনে হচ্ছে ওরা ঘুমিয়ে আছে। ওদেরকে কয়েকবার ডাকলাম, কোনো সাড়া দিল না। অনুরমা হাসতে হাসতে বলল, ওদের মায়ায় বশ করে রেখেছি, তোকেও বশ করে রাখতাম, তবে আমার ইচ্ছা তোর সামনেই অরণ্যের সাথে মিলন করে ওকে মেরে ফেলবো। আর এটাই হবে সবচেয়ে বড় শাস্তি তোর, কারণ তুই আমাকে অনেক জ্বালিয়েছিস আর কাজে অনেক ব্যাঘাত ঘটিয়েছিস। তোর জন্য অনেক ঝামেলায় পড়েছি আমি। বলে অনুরমা আমাকে মাটিতে আছড়ে ফেললো। আমি আছড়ে পড়ে দম নিতে থাকলাম। খেয়াল করলাম রাতের 4টা আস্তে আস্তে বিস্তৃত হচ্ছে, সেই সাথে অনুরমার রূপের তেজ বাড়তে থাকলো। অনুরমা অরণ্যকে কাছে এনে অরণ্যের চোখের দিকে তাকালো, আর আমি নিজের প্রিয়কে হারানোর ব্যথায় ভুগছিলাম। এমন সময় খেয়াল করলাম নিরুপমা আমার কাছে এসেছে। আমি নিরুপমাকে দেখে কাঁদতে কাঁদতে বললাম, আমার জীবনের সব শেষ, আমার অরণ্যকে আমি হারিয়ে ফেললাম। নিরুপমা উত্তরে বলল, এখনো সময় যায়নি মালিহা, তোমাকে সবটা ঠিক করতে হলে কঠিন একটা কাজ করতে হবে। অনুরমাকে গোলকধাঁধায় ফেলে দিতে হবে। আমি অবাক হয়ে বললাম, কি করে? এই জন্য তোমাকে কঠিন পদক্ষেপ নিতে হবে। জোরালো গলায় বললাম, আমাকে বলো কি করতে হবে, তুমি যা বলো আমি তাই করব। নিরুপমা গম্ভীর হয়ে বলল, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আমি বিস্মিত হয়ে বললাম, আমি মরে গেলে অরণ্যকে কিভাবে বাঁচাবো? জবাবে নিরুপমা বলল, তুমি মৃত্যুবরণ করলে আমি তোমার মধ্যে প্রবেশ করব। এতে করে আমার শক্তি অনুরমার শক্তির চেয়ে বেশি হবে, আর আমি অনুরমাকে ধ্বংস করতে পারবো। অনুরমাকে ধ্বংস করার পর তুমি আবার জীবিত হয়ে যাবে। তুমি কি আমার প্রস্তাবে রাজি? আমি 7-5 না ভেবে বললাম, আমি রাজি। অরণ্যকে বাঁচানোর জন্য যা করতে হয় করব। কিভাবে মরতে হবে বলো? নিরুপমা আমাকে একটা ছুরি এগিয়ে দিয়ে বলল, গলায় সজোরে আঘাত করো। আমি ভয়ে ভয়ে ছুরিটা হাতে নিলাম। তারপর শরীরের সমস্ত শক্তি দিয়ে গলায় আঘাত করলাম। আমার গলা দ্বিখণ্ডিত হয়ে গেল। একদিকে মাথা, আরেকদিকে শরীর ছটফট করতে লাগলো। খলখলিয়ে রক্ত বের হতে লাগলো। তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেলাম। মরার পরও যেন সব কিছু টের পাচ্ছিলাম। এর মধ্যে মনে হলো কেউ একজন আমার মধ্যে প্রবেশ করেছে। আমার অসহ্য যন্ত্রণা হলো। আমার মাথার শরীর জোড়া লেগে গেল। আমি উঠে খেয়াল করলাম আমি দেখতে নিরুপমার মতো হয়ে গিয়েছি, আর আমার শরীরে অনেক মায়াশক্তি কাজ করছে। আমি দৌড়ে অনুরমা আর অরণ্যের কাছে গেলাম। অনুরমাকে অরণ্যের থেকে দূরে সরালাম। অনুরমা আমার দিকে তেড়ে আসতে নিল, আমিও অনুরমার দিকে তেড়ে গেলাম। অনেকক্ষণ চেষ্টার পরেও অনুরমাকে কিছু করতে পারছিলাম না।
একটা সময় গলায় আঘাত করতে গিয়ে অনুরমার বিনুনিতে টান পড়ে আর অনুরমা আহ করে চেঁচিয়ে ওঠে। আমি বুঝতে পারলাম অনুরমার চুলে সব শক্তি রয়েছে, তাই সজোরে অনুরমার চুলে টান দিলাম। সাথে সাথে অনুরমার মাথা ভাগ হয়ে মগজ বের হয়ে আসলো। অনুরমা দেখতে কুৎসিত হয়ে গেল। অনুরমার সারা শরীর পুরো ছাই হয়ে গেল। নিমেষেই বাড়ির সবকিছু স্বাভাবিক হয়ে গেল। মনে হলো কিছু একটা আমার থেকে বের হয়ে গেল। আমার হাতে একটা রেখা টেনে গেল। তীরাও জীবিত হয়ে গেল আর আমি খপ করে তীরার ডাকে ঘুম থেকে উঠলাম। তীরা বলতে লাগলো, কিরে মালিহা, বিয়ের দিন এত ঘুমালে চলবে? ওঠ, অরণ্য তো কখন উঠে গিয়েছে। আমি তীরার কথা শুনে বুকে থুতু দিলাম। এর মধ্যে অরণ্য রুমে ঢুকে বলল, কি রে, উঠবি না নাকি? বলে আমার হাতের দিকে নজর দিয়ে বলে উঠল, তোর হাতে এ রেখাটা কিসের? এটা তো আগে ছিল না। হাতের রেখাটা দেখেই আমার সবটা মনে পড়ে গেল। কি হয়েছে বুঝতে আর বাকি রইল না। সবাই মায়ায় ছিল, তাই সবটা ভুলে গিয়েছে। কিন্তু আমি তো জানি কি হয়েছিল। আমি মুচকি হেসে অরণ্যকে বললাম, ও কিছু না, আমি উঠছি, তুই যা। বলেই উঠে গেলাম। অনেক ঘটা করে আমাদের বিয়ে হলো। বিয়ের রাতে অরণ্য বলে উঠল, মালিহা, আমার চাকুরিটা চলে গিয়েছে। আমি অবাক হয়ে বললাম, কেন? অরণ্য হতাশ গলায় বলল, আমি নাকি 1 মাস অফিসে যাইনি তাই। কিন্তু আমি অফিস এতদিন কিভাবে কামাই করলাম বুঝতেছি না। অরণ্যের কথা শুনে একটু মুচকি হাসলাম, কারণ অরণ্যের মতো বাকি সবাই খুব চিন্তায় আছে কি করে 1 মাস পার করলো। সবাই ভুলে গেলেও আমি ভুলিনি কি হয়েছিল। কারণ আমার আর অরণ্যের পরিণয়টা হলো অদ্ভুত রহস্যময় পরিণয়।